হ্যালো এভরিওয়ান। আমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের প্রথম ক্লাস হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পার্ট 1 আমরা ডিসকাস করেছি। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে মেনলি আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সে শাসন আমল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা সবাই জানি তারা ভারতবর্ষে আসছে 1608 সালে। 1608 সালে ভারতবর্ষে আসার পর তাদেরকে মেনলি ব্রিটিশরা, মানে ব্রিটিশ সরকার রেগুলেট করা কিন্তু শুরু করে 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। এবং 1773 থেকে যে সমস্ত ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর বেস করে বা সেই সময়ে যে সমস্ত ইম্পর্টেন্ট আইনগুলো পাশ করায় সেগুলো নিয়ে আমরা কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের পার্ট 1-এ ডিসকাস করেছি। 1773 সাল থেকে মেনলি 1853 সালের যে চার্টার অ্যাক্ট, মানে রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে চার্টার অ্যাক্ট 1853 আমাদের ডিসকাশন হয়ে গেছে। তারপর সিপাহী বিদ্রোহ আমরা সবাই জানি। সিপাহী বিদ্রোহটা হচ্ছে 1857 সালে, এবং সিপাহী বিদ্রোহের পরে কিন্তু ব্রিটিশ সরকারের মনে হচ্ছে যে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদেরকে দিয়ে আর ভারত শাসন করা সম্ভব নয়। তাই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু অ্যাবলিশ করা হচ্ছে। দেখো, দিনের শেষে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তো প্রাথমিকভাবে একটা ব্যবসায়িক সংগঠন। তারা প্রথমে মনোপলি পেয়েছিল, 1813 অব্দি তারা ভারতবর্ষে মনোপলি চালিয়েছিল। 1813 সালে প্রথম তাদের মনোপলি ভেঙে দেওয়া হয় এবং অন্যান্য ব্রিটিশ কোম্পানিগুলোকে অ্যালাউ করা হয় ভারতবর্ষে কাজ করার জন্য। 1833 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে তারা পুরোপুরিভাবে ব্যবসায়িক সংগঠন থেকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে পরিণত হয়। কিন্তু তারপরেও যখন তাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে আর ব্যবসা দেখতে হবে না, কমার্শিয়াল অ্যাফেয়ার গুলো অন্যান্য ব্রিটিশ কোম্পানিরা দেখবে, তারপরেও যখন এই সিপাহী বিদ্রোহের মতো একটা ভয়ানক, আহ, বলতে পারো ইন্ডিয়ানদের তরফ থেকে একটা রিটেলিয়েশন হলো, তখন কিন্তু ব্রিটিশদের মনে হচ্ছে যে আর এই কোম্পানিকে দিয়ে ভারত শাসন, মানে ভারত তো একটা বিশাল বড় দেশ, ভারতকে শাসন করা পসিবল নয়। সেটার উপর বেস করেই কিন্তু 1858 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটাকে আমরা মহারানীর ঘোষণাপত্র বলি, গুড গভর্নেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট বলি, তার মাধ্যমে কিন্তু আমাদের যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে অ্যাবলিশ করে ভারতের কন্ট্রোল পুরোপুরিভাবে কিন্তু ব্রিটিশরা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আজকের যে ক্লাস হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের পার্ট 2, সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 থেকে আলোচনা করা শুরু করব। চলো প্রথম দেখো আমরা দেখে নিই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এ কি বলা হচ্ছে। ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যাক্ট ফর গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটাকে অ্যাক্ট ফর গুড গভর্নেন্সও বলা হয়। এই আইনটি খুব বিখ্যাত একটা আইন এবং খুব ইম্পর্টেন্ট একটা আইন, মহারানীর ঘোষণাপত্র বাংলায়। আফটার দ্য রিভল্ট অফ 1857 বাই দিস অ্যাক্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ রুল এন্ডেড, ক্রাউন রুল স্টার্টেড ইন ইন্ডিয়া। এবং অফিসিয়ালি কোম্পানি রুল শেষ হলো, কোম্পানি রুল শেষ হলো, এবং 1858 সাল থেকে ভারতবর্ষে কিন্তু ক্রাউন রুল শুরু হচ্ছে, যেটা আমি অলরেডি বললাম। It ended the system of double government by abolishing board of control and court of director. তোমাদের নিশ্চয়ই মনে আছে 1784 যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, সেখানে কিন্তু প্রথম বোর্ড অফ কন্ট্রোলকে নিয়ে আসা হচ্ছে। বোর্ড অফ কন্ট্রোলকে নিয়ে আসা হচ্ছে কেন না, যাতে তারা পলিটিক্যাল অ্যাফেয়ারটা দেখে। এবং কোর্ট অফ ডিরেক্টর তার আগে থেকেই ছিল। কোর্ট অফ ডিরেক্টর মেনলি আগে পলিটিক্যাল অ্যাফেয়ার এবং কমার্শিয়াল অ্যাফেয়ার দুটোই দেখতো, কিন্তু 1784 আইনে ঠিক করা হয় কোর্ট অফ ডিরেক্টর তারা শুধু কমার্শিয়াল অ্যাফেয়ারটা দেখবে। কিন্তু যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি না থাকে, তাহলে সেই হিসেবে তো আর কোর্ট অফ ডিরেক্টর বা কোর্ট অফ কন্ট্রোলকে রাখার কোনো মানেই হয় না, কারণ কোম্পানি অ্যাবলিশ হয়ে যাচ্ছে। তো কোম্পানি যদি অ্যাবলিশ হয়, ন্যাচারালি বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টর অ্যাবলিশ হয়ে যাচ্ছে। তো 1858 সালের আইনের মাধ্যমে কি হচ্ছে, এই যে বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টর দিয়ে ভারতকে চালানো হতো, ভারতকে শাসন করা হতো, মেনলি দুটো ইম্পর্টেন্ট সেগমেন্ট, একটা কমার্শিয়াল অ্যাফেয়ার দেখা এবং একটা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা দেখা। এবং টু বি ফ্র্যাঙ্ক 1833 সাল থেকে তো বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টর দুজনেই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাই দেখতো, কারণ 1833 সালে চার্টার অ্যাক্টের পরে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কে আর কমার্শিয়াল বা ব্যবসা বাণিজ্যের যে তাদের যে ক্ষমতা সেটা তো কেড়েই নেওয়া হয়েছিল, সেটা আমরা অলরেডি জানি। তাই সেই হিসেবে বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টরকে পুরোপুরি অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করার সাথে সাথে। এবং ইট ক্রিয়েটেড এ নিউ অফিস, সেক্রেটারি স্টেট অফ ইন্ডিয়া, রিপ্লেসিং কোর্ট অফ ডিরেক্টর অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোল। মেনলি যেটা করা হচ্ছে, এটাকে রিপ্লেস করে একটা নতুন অফিস তৈরি করা হচ্ছে,
সেটা হলো সেক্রেটারি স্টেট। ঠিক আছে, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি ভারত সচিব। ভারত সচিবের কিন্তু একটা অফিস তৈরি করা হচ্ছে। মেনলি ভারত সচিব কি করতো? কিছুই না, মেনলি তোমরা জানো আমাদের এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর মাধ্যমে যিনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন তার ডেজিগনেশনটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে ভাইসরয়। এবার এতদিন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি হেড তিনি কিন্তু ভারতেই বসতেন। ব্যাপারটা বুঝতে হবে, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে অপারেট করতো, কিন্তু এবার তো লন্ডন থেকে অপারেট হবে, কারণ এবার তো আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো রোল থাকলো না। কারণ এবার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে তো আর কিছু নেই, সবটাই অপারেট করবে ব্রিটিশ সরকার। এতদিন ভারতকে চালাতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোম্পানি রুল ছিল। এবার শুরু হচ্ছে ক্রাউন রুল, কিন্তু ক্রাউন তো নিজে ভারতবর্ষে আসবে না, তাহলে ক্রাউনের প্রতিনিধি হিসেবে ভারতবর্ষে থাকবে হলো ভাইসরয়। তাই জন্য ডিজিগনেশনটা চেঞ্জ হলো। এতদিন গভর্নর জেনারেল ছিল, এখন কেন ভাইসরয় হলো? কারণ গভর্নর জেনারেল হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি, আর ভাইসরয় হলো ক্রাউনের প্রতিনিধি। এই পার্থক্যটা বুঝতে হবে। আমি যদি একটু ছোট করে লিখে দিই, যে এটা তোমরা মাথায় রাখবে, যে অনেকে জিজ্ঞেস করে বা অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে গভর্নর জেনারেল এবং ভাইসরয়ের মধ্যে পার্থক্যটা কি। বেসিক্যালি তো একই লোক। হ্যাঁ, মানে যদি বলো ব্যক্তি হিসেবে দুজনেই সেম, কারণ শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া মানে ব্রিটিশ ইন্ডিয়ার কথা আমি বলছি, সেটা তো লর্ড ক্যানিং, আর প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। কিন্তু পার্থক্যটা হলো গভর্নর জেনারেল তিনি কিন্তু কোম্পানির প্রধান, এটা মাথায় রাখতে হবে। তিনি কিন্তু কোম্পানির হেড, কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেড। আর আমি যদি বলি ভাইসরয়কে, ভাইসরয়কে ভাইসরয় হলো রিপ্রেজেন্টেটিভ representative of British government in India। ভারতবর্ষে ব্রিটিশ গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভকে ভাইসরয়। এবার যেটা হলো, ভারতবর্ষে ভাইসরয় থাকবে। ভাইসরয় কাকে রিপোর্ট করবে? ভাইসরয় রিপোর্ট করবে সেক্রেটারি স্টেট অফ ইন্ডিয়াকে। যে কোথায় বসে থাকবে? যে বসে থাকবে লন্ডন। এ কোথায় থাকবে? এ থাকবে ইন্ডিয়াতে। সেক্রেটারি স্টেট কাকে রিপোর্ট করবে? ব্রিটিশ ক্রাউনকে। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা যে এই দুটোর মধ্যে পার্থক্য। গভর্নর জেনারেল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, ভাইসরয় ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ ভারতবর্ষে, আর ভাইসরয় রিপোর্ট করবে সেক্রেটারি স্টেট অফ ইন্ডিয়াকে। সেক্রেটারি স্টেটটা তৈরি হয়েছে মেনলি কাকে রিপ্লেস করে? বোর্ড অফ কন্ট্রোল কোড অফ ডিরেক্টরকে তৈরি করে, কারণ এখন তো বোর্ড অফ কন্ট্রোল আর কোড অফ ডিরেক্টরের কোনো প্রয়োজন নেই। আর সেক্রেটারি স্টেট কাকে রিপোর্ট করবে? ডিরেক্ট ব্রিটিশ ক্রাউনকে। সেক্রেটারি স্টেট কেউ নয়, ভারতবর্ষ যে ব্রিটিশ যে ক্যাবিনেট তারই একজন সদস্য হলো এই সেক্রেটারি স্টেট। এটা একটু মাথায় রাখবে। তাহলে আমরা চলে যাই স্লাইডে। It vested with complete authority and control over Indian administration. The Secretary State was a member of British Cabinet. আমি অলরেডি বললাম ব্রিটিশ ক্যাবিনেটের একজন সদস্য হলো সেক্রেটারি স্টেট, and was responsible ultimately to the British Parliament। এবং তিনি কার কাছে রেসপন্সিবল? ব্রিটিশ পার্লামেন্টের কাছে রেসপন্সিবল। কেন রেসপন্সিবল ব্রিটিশ পার্লামেন্টের কাছে? কারণ তিনি আলটিমেট ব্রিটিশ পার্লামেন্টকে সমস্ত ইনফরমেশন দেবেন, এবং তিনি কিন্তু ব্রিটিশ এক্সিকিউটিভের একজন সদস্য, মানে ব্রিটিশ ক্যাবিনেটের সদস্য। ঠিক আছে, বোঝা গেল? আর নেক্সট স্লাইডে আমরা যদি দেখে যাই,
It established a 15-member Council of India mainly as an advisory body to assist the Secretary State. Secretary State কে সাহায্য করার জন্য একজন 15 জন মেম্বারের কাউন্সিল অফ ইন্ডিয়ার মানে বডি তৈরি করা হবে। তারা মেনলি সেক্রেটারি স্টেটকে সাহায্য করবে তাদের বিভিন্ন কাজের জন্য, কারণ সেক্রেটারি স্টেট ভারত সম্বন্ধে সেই আইডিয়া তার না থাকারই কথা। প্রথম এই পোস্টটা তৈরি করা হচ্ছে 1858 সালে আইনের মাধ্যমে। It changed the designation of Governor General of India to the Viceroy, and Viceroy was direct representative of the British Crown in India. তাহলে যদি বলা হয় ব্রিটিশ ক্রাউনকে ভারতবর্ষে রিপ্রেজেন্ট কে করছে, আনসার হবে ভাইসরয়, যেটা আমি এতক্ষণ ধরে তোমাদেরকে স্লাইডে লিখে বোঝানোর চেষ্টা করছিলাম। এখানে দেখে নাও, এখানে সবটা বলা আছে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আমাদের নেক্সট টাইমে। এবার দেখো ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ব্রিটিশ সরকার যখন ভারতবর্ষের দায়িত্বটা তারা যখন হাতে নিল, তখন তারা কিছু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস করায়। কেন পাস করায়? কারণ তোমরা দেখবে সরকার চেঞ্জ হলে তারা কিন্তু কিছু পলিসিগত চেঞ্জ আনে, এটা নতুন কিছু নয়। 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে, তখন কিন্তু তোমরা জানো দীর্ঘদিন 1950 সাল 1952 সাল সেই সময় থেকে বেসিক্যালি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কাজ করছে। 50 সালে প্ল্যানিং কমিশন তৈরি হয়েছে, 51 সাল থেকে 5 ইয়ার প্ল্যান হচ্ছে। সেই 5 ইয়ার প্ল্যানিং কমিশনকে কিন্তু পুরোপুরি তুলে দিয়ে 2015 সালের 1 জানুয়ারি নরেন্দ্র মোদী কিন্তু তৈরি করলেন নীতি আয়োগ। তো যখনই নতুন সরকার আসে, তারা কিছু পলিসিগত চেঞ্জেস তারা আনে, এটা কিন্তু নতুন কোনো ব্যাপার নয়, এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। নতুন সরকার নতুন পলিসিগত চেঞ্জ আনবে। তো এতদিন ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে শাসন করেছে, তারা তাদের মতো করে তাদের মডেল ফলো করেছে। এখন ব্রিটিশ গভর্নমেন্ট সরাসরি কন্ট্রোল করছে ভারতকে। তো তারা মনে করলো যে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস তারা আনবে এবং কিছু আইনসভা মানে লেজিসলেটিভ চেঞ্জেসও তারা আনবে। সেটার কথা মাথায় রেখে তারা কিন্তু কিছু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস করায়। তার মধ্যে 3টে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট তোমাদের পড়তে হবে। একটা ডেফিনেটলি 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটা এর পরে আমরা পড়ব, এবং তারপর 1892 সালের একটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এবং তারপর 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। তার মানে মেনলি আমি যেটা বলতে চাইছি সেটা হলো 3টে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কিন্তু পাস করানো হচ্ছে, 1861, 1892 এবং 1909। কিসের কারণে? যেহেতু নতুন ব্রিটিশ সরকার দায়িত্ব নিয়েছে, তাদের এবার মেন কাজ হলো কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ তারা চেঞ্জেস করবে, কিছু রিফর্মস করবে তারা, এবং তারা কিছু লেজিসলেটিভ রিফর্মসও করবে। মানে আইনসভাতেও তারা কিছু চেঞ্জেস আনবে এবং শাসন বিভাগেও তারা কিছু চেঞ্জেস আনবে। সেটাকে মাথায় রেখে কিন্তু এই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট গুলোকে পাস করানো হচ্ছে ব্রিটিশদের পক্ষ থেকে। তাহলে দেখে নাও কি বলছে। After taking the complete control of India in his hands, British Parliament felt need to overhaul the administrative and legislative structure in India. কিছু legislative structure এবং administrative structure এ তারা চেঞ্জেস আনবে, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম। For that purpose, Indian Council Act 1861, Indian Council Act 1892 and Indian Council Act 1909 were passed in British Parliament, এবং সেটাকে মাথায় রেখেই এই 3টে কাউন্সিল অ্যাক্ট কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে পাস করানো হচ্ছে। তাহলে এবার আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হলো 1861 এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। কি বলছে দেখো, প্রথম যেটা বলছে, 1 member added to the 4-member Viceroy Executive Council। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এতক্ষণ ধরে এতদিন অবধি বলতে পারো, টু বি ফ্র্যাঙ্ক, আমরা কিন্তু গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কথাটা বলেছি, কিন্তু এখন তো গভর্নর জেনারেল বলে আর কেউ নেই, ভাইসরয় হয়ে গেছে। তাহলে গভর্নর জেনারেল এক্সিকিউটিভটাই রইলো, তার নামকরণ হয়ে গেল ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। আমরা জানি 1773 সালে 4 জন মেম্বারের গভর্নর জেনারেল কাউন্সিল ছিল, তখন আমরা ওটাকে বলতাম গভর্নর জেনারেল অফ বেঙ্গল এক্সিকিউটিভ কাউন্সিল। তারপর আমরা দেখলাম সেটা বাড়িয়ে 1833 সালের আইনে ল মেম্বার অ্যাড হলো, লর্ড ম্যাকলে, হয়ে গেল 4 জন। তারপর এখানে যেটা করা হচ্ছে যে 4 জন মেম্বার যে ছিল, সেই 4 জন মেম্বারের 1 জন মেম্বার অ্যাড করা হলো, করা হলো টোটাল ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে 5 জন মেম্বার। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট। Previously, the executive council were mainly advisory body. আগে মেনলি এক্সিকিউটিভ কাউন্সিল অ্যাডভাইজারি বডি কাজ করতো। তোমরা দেখেছিলে যে এক্সিকিউটিভ কাউন্সিলের কাজকেই যেটা করা হয় 53 সালে ভাগ করে দেওয়া হয়। আগে তারা
কিছু শাসনতান্ত্রিক অ্যাডভাইসও দিত, তারা আইন সংক্রান্ত কিছু কাজও করত। আইন সংক্রান্ত কাজের জন্য আমরা 1853 সালে লেজিসলেটিভ কাউন্সিল 6 জন মেম্বার নিয়ে আসি এবং আমরা কি করি, পার্লামেন্টারি একটা স্ট্রাকচার অর্থাৎ সেপারেশন অফ এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার, শাসন বিভাগ এবং আইন বিভাগকে আমরা প্রথমে আলাদা করে দিই 1853 সালের আইনে। এখানে যেটা বলা হচ্ছে, কিছু অ্যাডভাইজারি বডি হিসেবে আগে তারা মেনলি কাজ করতো, বাট রাইট নাও দে আর অ্যালোকেটেড ডিফারেন্ট পোর্টফোলিওস, তাদেরকে বিভিন্ন দপ্তর বন্টন করা হলো। এখন আমরা দেখি না দপ্তর বন্টন হয়, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, রেল মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, তো তেমন কিছু দপ্তর বলে, এগুলোকে পোর্টফোলিওস বলে। পোর্টফোলিও অ্যালোকেট করা হলো, 5 জনকে 5টা পোর্টফোলিও দেওয়া হলো, হোম, মিলিটারি, ল, রেভিনিউ, ফাইন্যান্স। লর্ড ক্যানিং ইন্ট্রোডিউস পোর্টফোলিও সিস্টেম ইন 1859। 1859 সালে লর্ড ক্যানিং যখন ভারতবর্ষের গভর্নর জেনারেল ভাইসরয় হচ্ছেন 1858 সালের আইনের পরে, তিনি কিন্তু প্রথম এই পোর্টফোলিও সিস্টেমটা এনেছিলেন। তিনি কি করলেন, এই যে 5 জন এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার, তাদেরকে 5টা পোর্টফোলিও দিয়ে দিলেন। মানে অনেক টাইম তো বলতে পারো 5 জন মন্ত্রী হয়ে গেল, এরকম তুমি বলতে পারো অনেকটা। এবং তার সাথে একটা নতুন পোর্টফোলিও অ্যাড করা হচ্ছে, সেটা হলো পাবলিক ওয়ার্ক, পিডব্লিউডি, যেটা 1874 সালে অ্যাড করা হচ্ছে। 1874-এ আর একটা নতুন পোর্টফোলিও অ্যাড করা হলো। এবং তাহলে আমরা বলতে পারি যে এই যে চেঞ্জেসটা হলো, এতদিন ধরে মেনলি এক্সিকিউটিভ কাউন্সিল তারা কিছু অ্যাডভাইজারি রোল প্লে করতো, একদম সরাসরি যে সরকারের কাজ সেগুলো নয়, তারা কিছু অ্যাডভাইজারি রোল প্লে করতো, একটা পলিসি তারা তৈরি করতো। এখন কিন্তু ডিরেক্টলি তাদেরকে একদম বলতে পারো ওয়ান কাইন্ড অফ মিনিস্টার বানিয়ে দেওয়া হলো, তাদেরকে এক একটা করে পোর্টফোলিও দিয়ে দেওয়া হলো। তাহলে এই যে চেঞ্জেসটা হলো, আমরা বলতে পারি এই যে চেঞ্জেসটা আমরা এখানে দেখছি, এটা কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস। আমি বলেছিলাম যে মেনলি যে চেঞ্জেস গুলো করা হবে এই কাউন্সিল অ্যাক্টে, সেখানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস হবে, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ হবে, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস হবে, এবং কিছু আইন সংক্রান্ত অর্থাৎ লেজিসলেটিভ রিফর্মসও হবে। তাহলে এখানে যেটা হলো, এখানে কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট, পোর্টফোলিও অ্যালোকেশন। নেক্সট দেখো কি হয়েছে। নেক্সট বলছে, ভাইসরয় was given the power to issue ordinances, temporary law with validity of 6 months। দেখো অর্ডিন্যান্স কিন্তু এখনো ভারতবর্ষে রয়েছে। অর্ডিন্যান্স মানেটা কি, যখন আমি যদি নর্মাল ভারতের নিরিখে বলি, যখন পার্লামেন্ট বন্ধ থাকে, পার্লামেন্ট তো সবসময় খোলা থাকে না, তোমরা জানো জেনারেলি আমরা 3টে পার্লামেন্টারি সেশন করাই, বাজেট সেশন, মনসুন সেশন, উইন্টার সেশন। তো মিনিমাম 2টো সেশন করাতে হয় ম্যান্ডেটারি, এবং 2টো সেশনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ থাকে 6 মাস। তো যে সময়টা পার্লামেন্ট বন্ধ থাকে, সেই সময় যদি কোনো এমার্জেন্সি আইন পাস করাতে হয়, তো তখন তো ন্যাচারালি লোকসভা, রাজ্যসভা বন্ধ থাকে, বা রাজ্যের ক্ষেত্রে যদি রাজ্যের আইনসভা বন্ধ থাকে, বিধানসভা বন্ধ থাকে, তাহলে তো রাজ্যের আইন বা কেন্দ্রীয় আইন সেই সময় তৈরি করা যাবে না, আইনসভা বন্ধ থাকে বলে। তাই জন্য রাজ্যের ক্ষেত্রে গভর্নর এবং কেন্দ্রের ক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে ক্ষমতা আছে, তারা টেম্পোরারি একটা আইন তৈরি করে রাখতে পারে। পরে অবশ্যই যখন লোকসভা, রাজ্যসভা বা হাউস গুলো যখন খুলবে, আমাদের রাজ্যের ক্ষেত্রে বিধানসভা, সেখানে 6 সপ্তাহের মধ্যে কিন্তু সেই বিলটাকে পাস করাতে হয়, নয়তো অর্ডিন্যান্স ল্যাপস করে যায়। তাই টেম্পোরারি এমার্জেন্সি আইন তৈরি করার ক্ষমতা কিন্তু প্রেসিডেন্টেরও রয়েছে, আবার আমাদের গভর্নরেরও রয়েছে। তো এটাকে আমরা অর্ডিন্যান্স বলি। আমি যদি বলি বর্তমানে আমাদের ভারতবর্ষে, তোমাদেরকে আমি অবভিয়াসলি পড়াবো, আর্টিকেল 123 এখানে প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের ক্ষমতা বলা আছে, আবার আর্টিকেল 213 এখানে কিন্তু গভর্নরের অর্ডিন্যান্সের ক্ষমতা দেয়া আছে। ঠিক আছে, তো যাই হোক, তো সেই সময় কিন্তু ভাইসরয়কে অর্ডিন্যান্স পাওয়ার দেয়া হলো। তাহলে আমি বলতে পারি আগেরটা যেটা ছিল পোর্টফোলিও অ্যালোকেশন, সেটা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ হয়, এটা কিন্তু একটা লেজিসলেটিভ রিফর্মস, কারণ এখানে আইন সংক্রান্ত রিফর্ম হচ্ছে। তার সাথে আর কি হচ্ছে, 6 membered legislative council which were added by Charter Act 1853 replaced by some viceroy nominated additional members varies from 6 to 12. Indian members can be nominated as additional members as well. এখানে যেটা করা হচ্ছে, তোমাদের মনে আছে যে লেজিসলেটিভ কাউন্সিল আমরা অ্যাড করেছিলাম 1853 সালে, সেটাকে মেনলি রিপ্লেস করে কিছু অ্যাডিশনাল মেম্বার এখানে অ্যাড করা হচ্ছে। মানে মেনলি এটাকে একটা আমরা আইন সংক্রান্ত বডি বলতে পারি, যেটা বাড়ানো হচ্ছে সংখ্যাটা, এটাকে আমরা অ্যাডিশনাল মেম্বারও বলতে পারি, এটাকে অ্যাডিশনাল লেজিসলেটিভ কাউন্সিল মেম্বারও বলতে পারি। এটা আইনসভা, মোট কথা যে আইনসভাটা আমরা প্রথম 1853 সালে আইনে দেখেছিলাম।
এবং সেখানে এই যে 12 জন মেম্বার করা হচ্ছে, সেখানে কিন্তু বলা হচ্ছে কিছু ভারতীয় মেম্বাররাও পার্টিসিপেট করবে, অর্থাৎ ইন্ডিয়ান মেম্বারদেরও কিন্তু সেখানে রাখা হচ্ছে। কিন্তু মাথায় রাখবে, এখানে যে ইন্ডিয়ান মেম্বারদেরকে লর্ড ক্যানিং ইন্ট্রোডিউস করছে, এরা কিন্তু সবাই বলতে পারো ব্রিটিশ বুটলিকার, মানে তার সেই জন্যই এই সমস্ত লোকজনকে ইনভলভ করা হয়েছিল। এবং যে সমস্ত লোকজন বা এই রাজা জাতীয় যে জমিদার জাতীয় যে ক্লাস, এরা কিন্তু তোমরা দেখবে চিরকাল, মানে আপ টু 1857 বা তার আগে থেকেই 1947 সালে ভারতের স্বাধীনতা অবধি এরা কিন্তু চিরকাল যে ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারতবর্ষে হয়েছে, সেখানে কিন্তু এরা সেখানে জল ঢেলে দেওয়ার চেষ্টা করেছে। এরা সবসময় কিন্তু ব্রিটিশদেরকে সাপোর্ট করেছে, তো তারাই একটা ওয়ান কাইন্ড অফ অ্যাওয়ার্ড পেলো বলতে পারো। লর্ড ক্যানিং তাদেরকেই ইন্ট্রোডিউস করছে। একটু দেখে নাও কাদেরকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। লর্ড ক্যানিং ইন্ট্রোডিউস 3 ইন্ডিয়ান্স: রাজা অফ বেনারস, খেয়াল করে দেখো, রাজা, মহারাজা অফ পাটিয়ালা স্যার দিনকর রাও টু হিজ লেজিসলেটিভ কাউন্সিল এজ অ্যাডিশনাল মেম্বার। অর্থাৎ অ্যাডিশনাল মেম্বার হিসেবে লেজিসলেটিভ কাউন্সিলে কিছু ওই রাজা ক্লাসের লোকজনকে কিন্তু এখানে অ্যাড করা হলো, যেটা তোমরা নামগুলো দেখে নেবে। The Viceroy Executive Council and additional member work together as mini parliament, যেটা আমরা অলরেডি পড়েছি। Discussion related finance were not allowed and additional members were not allowed to question executive council members. বুঝতেই পারছো, তাদেরকে আনাই হয়েছে জাস্ট নামকা ওয়াস্তে, তো ন্যাচারালি তারা কোনো কোশ্চেনও করবে না। যারা শাসন বিভাগের লোকজন, এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার, তাদেরকে কোনো প্রশ্ন এরা করছে না। আর ন্যাচারালি তাদেরকে ফিনান্স রিলেটেড কোনো আলোচনা করতেও মানে করারও সুযোগ দেওয়া হবে না। তারা জাস্ট ওই নামকা ওয়াস্তে রাখতে হয় রাখবে। ইট ইজ ওয়ান কাইন্ড অফ বলতে পারো আই ওয়াশ। দেখুন আমরা তো কিছু ভারতীয় মেম্বারকে রেখেছি, কিন্তু লর্ড ক্যানিংও জানে যাদেরকে অ্যাড করা হয়েছে তারা কোনো কাজের কাজ করার নয়, তারা এমনিতেই আমার বুটলিক করে। তাদেরকে নামকা ওয়াস্তে রাখা হয়েছে, না তারা ফাইন্যান্স সংক্রান্ত কোনো প্রশ্ন করবে, না তারা শাসন বিভাগকে কোনো প্রশ্ন করবে, যেটা আমরা দেখি বর্তমানে বিরোধীরা প্রশ্ন করে যারা মন্ত্রী হয় তাদেরকে, লোকসভাতে, রাজ্যসভাতে, বিধানসভায়, কিন্তু তারা নামকা ওয়াস্তে থাকবে। বেসিক্যালি এখানে আমরা এটা দেখতে পাচ্ছি এবং সেটাই হওয়ার ছিল, তো এটাই হয়েছে। নেক্সট দেখো যেটা বলছে, দো থ্রু 1833 চার্টার অ্যাক্ট the legislative function of Bombay and Madras presidency were scrapped and law-making procedure was centralized, but again by Indian Council Act 1861 legislative power of Madras and Bombay were restored। অর্থাৎ এইখানে কিন্তু একটা দারুণ জিনিস হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তোমাদের মনে থাকবে যে 1853 সালের আইনের যে আমরা পড়েছিলাম, এই 1833 সালের আইনে, সেখানে আমরা দেখেছিলাম যে একটা সেন্ট্রালাইজেশন হয়েছিল, মানে বোম্বে, ম্যাড্রাস এদের থেকে সমস্ত ক্ষমতা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে চলে গিয়েছিল। সেটা কিন্তু আবার রেস্টোর করা হচ্ছে। রেস্টোর করা হচ্ছে মানে কি, যদি আমরা দেখি 1833 সালে আমি তোমাদেরকে বলেছিলাম এখানে কি হচ্ছে, গভর্নর জেনারেল সমস্ত ক্ষমতা কেড়ে নিচ্ছে। তাই কেড়ে নেওয়া মানে কি, তীরটা কোন দিকে থাকবে, তীরটা থাকবে সেন্ট্রালের দিকে, অর্থাৎ সেন্ট্রালাইজেশন হচ্ছিল, তাই তো। এখন যেটা হচ্ছে 1861 সালে গিয়ে আবার তাদেরকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে, ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে, তাই তো। আগেরটা যদি থাকে সেন্ট্রালাইজেশন, তীর উল্টো দিকে হয়ে গেছে, তার মানে এখানে যেটা হচ্ছে, এখানে ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে, এখানে ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে, বা এটাকে আমি বলতে পারি বিকেন্দ্রীকরণ হচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট কি বলছে, নিউ লেজিসলেটিভ কাউন্সিল ফর বেঙ্গল, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস, পাঞ্জাব ওয়ার এস্টাবলিশড ইন 1862, 1886, 1897, এবং নতুন নতুন লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু এবার প্রভিন্সে তৈরি হচ্ছে। তাহলে এরপর থেকে যে আইনগুলো আমরা পড়বো, সেখানে লেজিসলেশনে যা চেঞ্জেস হবে সেখানে কিন্তু দুটো পর্যায়ে আমাদেরকে পড়তে হবে, কারণ এতদিন অবধি আমরা শুধু কেন্দ্রের লেজিসলেশনে কি হচ্ছিল পড়ছিলাম, কিন্তু এবার যেহেতু রাজ্যগুলো তো লেজিসলেশন হচ্ছে, রাজ্যগুলো আবার আইন তৈরি করবে, আবার ডিসেন্ট্রালাইজেশন 1861 সাল থেকে হচ্ছে, এবার কিন্তু আমাদের রাজ্যগুলো তো লেজিসলেটিভ কি কি চেঞ্জেস হচ্ছে সেটাও আমাদের পড়তে হবে। অর্থাৎ 1892 সালের যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, সেখান থেকে কিন্তু আমরা প্রভিন্সিয়াল লেভেল মানে রাজ্য স্তরে কি চেঞ্জ হচ্ছে আর কেন্দ্র স্তরে কি হচ্ছে দুটোই পড়বো। কারণ এতদিন অবধি 1833 থেকে আমরা দেখেছিলাম রাজ্যগুলো তাদের কোনো ক্ষমতা ছিল না, সবটাই কিন্তু কেন্দ্রের হাতে চলে গিয়েছিল, অর্থাৎ সেন্ট্রালাইজেশন হয়েছিল। এইখানে কি হয়েছিল, সেন্ট্রালাইজেশন।
61 সালে কি হচ্ছে, ডিসেন্ট্রালাইজেশন। তাহলে এবার প্রভিন্সিয়াল লেভেলটাও আমাদেরকে পড়তে হবে। আমি একটু ছোট করে লিখে দিই তোমাদের সুবিধার্থে। 1833 সালে যেটা হয়েছিল সেটা হয়েছিল সেন্ট্রালাইজেশন, মানে কেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ হয়েছিল। 1861-তে যেটা হলো ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ বিকেন্দ্রীকরণ, তাই তো? সেন্ট্রালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশনের পার্থক্যটা আমাদের একটু বোঝা দরকার। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ব্যাকগ্রাউন্ড অফ 1892, 1892 সালের যে আইন, মানে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, তার ব্যাকগ্রাউন্ডটা মেনলি কংগ্রেস কেন্দ্রিক। তোমরা সবাই জানো 1892 সাল মানে সেই সময় যখন কংগ্রেস তৈরি হচ্ছে। কংগ্রেস তৈরি হয়েছিল 1885 সালে। তোমরা সবাই জানো বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ প্রথম কংগ্রেসের সেশন হয়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। তো সেই কংগ্রেস যখন 1885 সালে তৈরি হচ্ছে, ন্যাচারালি তাদের কিছু দাবি দাওয়া থাকছে, আর সেই দাবি দাওয়াগুলো ওপর বেস করে কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 তৈরি হচ্ছে। কি বলছে? INC was established in 1885 and they demanded some changes in Indian Council Act 1861. 1861 সালে যে আইন ছিল সেখানে কিছু চেঞ্জেস তারা কিন্তু দাবি করছে। তো কি কি চেঞ্জেস কংগ্রেসের দাবিগুলো একটু দেখি। কংগ্রেসের ডিমান্ড হলো অ্যাডিশনাল মেম্বার্স মাস্ট বি ইনক্রিজড। অ্যাডিশনাল মেম্বার, ভারতীয় মেম্বারদের সংখ্যা বাড়ান। এই কটা ভারতীয় মেম্বারকে দিয়ে চলবে না, অর্থাৎ ভারতের রিপ্রেজেন্টেটিভ বাড়াতে হবে। কংগ্রেসের দ্বিতীয় ডিমান্ড, additional member must be elected instead of nominated by viceroy। ঠিক কথা, কারণ কংগ্রেস খুব ভালো করে জানে যদি ভাইসরয় নমিনেট করে তাহলে ওই ভাইসরয়ের মনের মতো লোকজন, দিনকর রাও, পাটিয়ালার রাজা, বেনারসের রাজা, এরা ইলেক্টেড হবে। এরা মানে আসবে। তাহলে যদি আলটিমেট সত্যি সত্যি ভারতের ভালো চান তাহলে নির্বাচিত প্রতিনিধি আনুন, তাহলে অ্যাটলিস্ট মানুষের দাবি দাওয়া মেনে কিছু কাজ আইনসভায় হতে পারে। তাই কংগ্রেস বললো যে নির্বাচিত প্রতিনিধি আনতে হবে। ওই নমিনেটেড মেম্বার এনে কোনো লাভ নেই, কারণ মনোনীত মানেই হলো মনের মতো লোকজন নিয়ে আসবে, তাতে লাভের লাভ, আলটিমেট ভারতীয়দের কিছু হবে না, কারণ এরা তো ভারতের জন্য কোনো কথা বলবে না, স্বাভাবিক। নেক্সট, ডিসকাশন রিলেটেড টু ফাইন্যান্স মাস্ট বি অ্যালাউড। ফিনান্স রিলেটেড কোনো আলোচনাতে ভারতীয়রা অংশগ্রহণই করতে পারছে না। তাহলে লাভটা কি ভারতীয়দের রেখে? তারা যদি ফাইন্যান্স নিয়ে আলোচনা করতে না পারে, তারা যদি কোশ্চেন্স করতে না পারে, তাহলে তো তাদেরকে রাখার কোনো মানেই হয় না। মানে থাকবে এরকম ভাবে চুপ করে বসে থাকবে, কোনো মানে হয় না। ICS এক্সাম মাস্ট বি হেল্ড ইন ইন্ডিয়া। ICS এক্সাম ভারতবর্ষে করতে হবে। ভারতীয়দের অত টাকা নেই যে লন্ডনে গিয়ে ICS পরীক্ষা দিতে যাবে। তাহলে যদি সেটা হয় তাহলে একটা ক্লাস অফ পিপলই শুধু পরীক্ষা দেবে, পরীক্ষাটা সবার জন্য থাকবে না। তাই ভারতবর্ষে ICS পরীক্ষা করাতে হবে। মিলিটারি এক্সপেন্ডিচার মাস্ট বি রিডিউসড। অন্য যেখানে যা যুদ্ধ হবে, প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা যাবে 1914 থেকে 1918, এবং ভারতের টাকায় ভারতের সৈন্যদের নিয়ে যাবে। সেই ভারতের আলটিমেট যে ফান্ড আছে সেখান থেকে টাকা ইউজ করবে, সেটা করা যাবে না। মিলিটারি এক্সপেন্ডিচার কমাতে হবে। ভারত নিজে তো যুদ্ধ করছে না, ব্রিটিশরা যুদ্ধ করছে, ভারতের ফান্ড থেকে টাকা নিচ্ছে। মানে এই জিনিসগুলো কিন্তু কংগ্রেসের কিছু ডিমান্ড ছিল। তো কংগ্রেসের এবার ডিমান্ড কতটা 1861 সালে আইনে মানা হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো 1892, 61 বলছি, 92, 1892 তে দেখো আমরা কিন্তু দুটো লেভেল বলেছি। আমি তোমাদের আগেও বলেছিলাম যেহেতু ডিসেন্ট্রালাইজেশন হয়েছে, তো রাজ্য স্তরে কি চেঞ্জেস হয়েছে এবার সেটাও আমাদেরকে একটু দেখতে হবে, এবং তার সাথে কেন্দ্র স্তরে কি হয়েছে সেটাও আমাদেরকে দেখতে হবে। প্রথমে দেখা যাক 1892 সালে কেন্দ্র স্তরে কি হলো। নাম্বার অফ অ্যাডিশনাল মেম্বার্স ইনক্রিজেস টু 16। অ্যাডিশনাল মেম্বারের সংখ্যা কিছু বাড়ানো হয়েছে, তেমন না হলেও কিছু বাড়ানো হয়েছে। এবার আলটিমেট কংগ্রেসের এটা একটা ডিমান্ড ছিল অ্যাডিশনাল মেম্বার বাড়াতে হবে, তো কিছু বাড়িয়েছে, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। নেক্সট, ডিসকাশন অফ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বাজেট ওয়াজ অ্যালাউড, ভোটিং ওয়াজ নট অ্যালাউড, and additional members were allowed to question executive council members but supplementary question were not allowed। এটা না ওই ওয়ান কাইন্ড অফ বলতে পারো হাফ, মানে সেই ঢোক গিলেছে কিন্তু পুরোপুরি ভাবে নয়। দেখো আগে যেটা ছিল ফিনান্স রিলেটেড কোনো আলোচনা ভারতীয়রা করতে পারতো না। এখন যেটা বলছে ভাই তোমরা ফিনান্স রিলেটেড আলোচনা করতে পারবে, কিন্তু যখন ওই বিল পাস হবে, মানে ডিসিশন মেকিং এর জায়গা হবে, সেখানে ভোটটা দিতে পারবে না। তার মানে আলোচনা করতে পারবে, এদিকে ডিসিশনটা নিতে পারবে না। তার মানে ডিসিশনটা কিন্তু ওরাই নেবে, আমরা শুধুমাত্র আলোচনাটুকু করতে পারবো। তার মানে ওই ধরি মাছ না ছুঁই পানির মতো ব্যাপার। দ্বিতীয়ত দেখো, কোশ্চেন্স করতে পারবে, সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারবে না। সাপ্লিমেন্টারি কোশ্চেন মানে কি? ধরো আজকে বিরোধীরা মন্ত্রীকে প্রশ্ন করলো যে ভারতবর্ষে কটা গ্রাম ইলেকট্রিফাইড হয়েছে, মন্ত্রী উত্তর দিল
2400টা। তখন হয়তো বিরোধীরা প্রশ্ন করলো, আপনি তো বলেছিলেন যে আরো 300টা গ্রামে ইলেকট্রিফাইড হবে, 300টা হলো না কেন? মানে আমি একটা প্রশ্ন করলাম, সেই প্রশ্নের উত্তর দেওয়ার পর সেই উত্তরের পরিপ্রেক্ষিতে যখন আমি আর একটা প্রশ্ন করি, সেটাকে সাপ্লিমেন্টারি কোশ্চেন বলা হয়। ঠিক আছে, একটা প্রশ্ন করেছিল কতগুলো গ্রাম ইলেকট্রিফাইড হয়েছে, মন্ত্রী উত্তর দিয়েছে 2400টা। তখন সেকেন্ড প্রশ্ন মন্ত্রীর উত্তরের পরিপ্রেক্ষিতে যে আর 300টা কেন হলো না, এই সেকেন্ড প্রশ্নটা জেনারেলি যখন ওরাল ডিসকাশন হয় তখন পার্লামেন্টে আমরা দেখতে পাই। এটাকে সাপ্লিমেন্টারি কোশ্চেন বলে। বলা হলো কোশ্চেন করতে পারবে কিন্তু সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারবে না। ওই যে বললাম ধরি মাছ না ছুঁই পানি, মানে কিছুটা ডিমান্ড মেনে চলেছে কিন্তু পুরোটা ডিমান্ড মানেনি। এই মোটামুটি গল্প। প্রভিন্স লেভেলটা আমাদের একটু দেখতে হবে, কারণ যেহেতু বুঝতেই পারছো ডিসেন্ট্রালাইজেশন হয়েছে, আবার রাজ্যগুলো তাদের কিছু আইন টাইন তৈরি করার ক্ষমতা ফিরে পেয়েছে। তাহলে প্রভিন্স লেভেলে কি হলো, অ্যাডিশনাল মেম্বার্স অফ প্রভিন্সিয়াল লেজিসলেচার ওয়্যার অলসো ইনক্রিজড, প্রভিন্সিয়াল লেজিসলেচারে কিছু মেম্বার বাড়ানো হলো। and they used to elected from universities, district board, municipalities, জমিনদার and member চেম্বার অফ কমার্স, এবং তাদেরকে এই সমস্ত জায়গা থেকে ইলেক্ট করা হয়। তার মানে বিশাল ইম্পর্টেন্ট কিছু নয়, এখানে জাস্ট কিছু মেম্বার বাড়ানো হলো রাজ্যের আইনসভাগুলোতে, এবং তাদেরকে কোথা থেকে ইলেক্ট করা হবে সেটা বলা হয়েছে। সো নট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বরং সেন্ট্রাল লেভেলে যে পয়েন্টস গুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। এই হলো মোটামুটি 1892 সালের আইন। এবার 1892 সালের পরে আমি বলেছিলাম তিনটে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, তাই তো? একটা 1861, যেটা আমরা অলরেডি কভার করে নিয়েছি, একটা 1892, সেটাও কভার করে নিয়েছি। থার্ড যে আইনটা সেটা হলো 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল। এটাকেই কিন্তু এই আমরা মরলে মিন্টো রিফর্মস বলি, কারণ সেই সময় ভারতবর্ষের ভাইসরয় লর্ড মিন্টো এবং সেক্রেটারি স্টেট ভারত সচিব কিন্তু লর্ড মরলে। তাদের রেকমেন্ডেশনে মরলে মিন্টো রিফর্মস এর রেকমেন্ডেশন এই আইনটা মানে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 পাস হয়। তাই জন্য এই আইনটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। দেখো এই আইনটাতে প্রথমে যেটা বলছে, অ্যামং 6 মেম্বার ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল 1 মেম্বার ক্যান বি ফ্রম ইন্ডিয়া। ফার্স্ট ইন্ডিয়ান মেম্বার ইন ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল ইজ সত্যেন্দ্র প্রসাদ সিনহা। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এতদিন অব্দি আমরা 1861 সালে দেখেছিলাম মেনলি দিনকর রাও, পাটিয়ালার রাজা, বেনারসের রাজাকে অ্যাড করা হয়েছিল ভারতীয়দের পক্ষ থেকে। কোথায়? লেজিসলেটিভ কাউন্সিলে, মানে আইন সভাতে। বুঝতে পেরেছো? এবার দেখো সত্যেন্দ্র প্রসাদ সিনহাকে অ্যাড করা হলো কিন্তু সরাসরি এক্সিকিউটিভ কাউন্সিলে, মানে আগেরটাতে লেজিসলেটিভ কাউন্সিলে অ্যাড করা হয়েছিল তিনজনকে আইনসভাতে, এবার কিন্তু কার্যনির্বাহী শাসন বিভাগে এক্সিকিউটিভ কাউন্সিল, যে এক্সিকিউটিভ কাউন্সিল 1773 রেগুলেটিং অ্যাক্টে তৈরি হয়েছিল, যে এক্সিকিউটিভ কাউন্সিলে প্রথম লর্ড ম্যাকলে ঢুকেছিল 1833-এ, যে এক্সিকিউটিভ কাউন্সিলের একজন মেম্বার ছিল ওই কমান্ডার ইন চিফ 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্টে, সেই এক্সিকিউটিভ কাউন্সিল, রিয়েল এক্সিকিউটিভ কাউন্সিল যেটা ভাইসরয় কন্ট্রোল করছে, সেখানে একজন ভারতীয় মেম্বার ঢুকলো যার নাম এসপি সিনহা বা সত্যেন্দ্র প্রসাদ সিনহা, যার নামে কলকাতায় লর্ড সিনহা রোড রয়েছে। অর্থাৎ ভারতীয়রা কিন্তু এবার শাসন বিভাগেও কিছুটা হলেও পার্টিসিপেট করলো। এতদিন শুধু আইন বিভাগে পার্টিসিপেট করতো, তারা কি প্রশ্ন করবে, তারা বাজেট নিয়ে আলোচনা করবে কিনা, সেসব নিয়ে কংগ্রেসের ডিমান্ড ছিল। প্রথম আমরা দেখলাম লেজিসলেটিভ কাউন্সিলে কিন্তু ভারতীয়রা ঢুকলো, এবং সত্যেন্দ্র প্রসাদ সিনহা ওয়াজ দ্য ফার্স্ট মেম্বার, তিনি হলেন প্রথম মেম্বার যিনি লেজিসলেটিভ কাউন্সিলে ঢুকছেন। কত সাল? 1909। নেক্সট কি বলছে দেখো, সেপারেট ইলেক্টোরেট ওয়াজ গিভেন ফর মুসলিম কমিউনিটি। লর্ড মিন্টো ওয়াজ নোন অ্যাজ দ্য ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। দেখো লর্ড মিন্টোই বলা হয় ভারত ভাগের প্রথম, মানে মানে ভারত যে ভাগ হয়েছে ধর্মের নিরিখে 1947 সালে, মানে মেনলি মাউন্ট ব্যাটেন প্ল্যান, যেটাকে আমরা 3 জুন 1947 প্ল্যান বলি, তার মাধ্যমেই তো আমাদের ভারত এবং পাকিস্তানের এই ভাগাভাগিটা হয়েছে। তার যে মূল বলতে পারো কারিগর, তাকে বলা হয় লর্ড মিন্টো। অনেকে তোমরা বলো লর্ড লিটন সবচেয়ে খারাপ লোক, কিন্তু ভারত ভাগের মেন ছকটা যে প্রথম কষেছিল সেটা হলো এই লর্ড মিন্টো। ঠিক আছে, কেন? তার কারণটা আছে। এই লর্ড মিন্টো প্রথম যেটা করলো, এ চলে গেল ঢাকাতে। ঢাকাতে গিয়ে তোমরা সবাই নিশ্চয়ই জানো মুসলিম লীগ তৈরি হয়েছিল এই সময়, 1906 সালে মুসলিম লীগ তৈরি হয়েছিল, অল ইন্ডিয়া মুসলিম লীগ। তো ঢাকাতে গিয়ে সেই সময় আগা খান এবং নবাব সলিমুল্লাহ তাদেরকে বলছে, দেখো কংগ্রেস যে পার্টিটা আছে না, এটা অ্যাকচুয়ালি হিন্দুদের পার্টি, কিন্তু কংগ্রেস কখনোই হিন্দুদের পার্টি নয়। তো কংগ্রেসে বদরুদ্দিন ত্যাবজি প্রেসিডেন্ট হয়েছে, কংগ্রেসে আব্দুল কালাম আজাদ সবচেয়ে বেশি দিন ধরে প্রেসিডেন্ট ছিলেন, তোমরা সবাই জানো। ঠিক আছে,
এছাড়া ফিরোজ শাহ মেহতা আছেন, যদিও ফিরোজ শাহ মেহতা পুরোপুরি ভাবে মুসলিম নন, উনি একজন ফার্সি। তো কংগ্রেস কখনোই হিন্দুদের পার্টি এটা বলা যায় না। ভারতবর্ষের ইতিহাস যদি আমরা দেখি, কংগ্রেস হিন্দুদের পার্টি কখনোই নয়, কিন্তু তাদেরকে ভুল বোঝানো হলো যাতে তারা মুসলিম লীগ তৈরি করে, কারণ মুসলিম লীগ তৈরি না করলে হয়তো ভারত ভাগ হতো না। এবং এই ভদ্রলোক কি করছে, কোনো একটা পার্টিকুলার এরিয়া, ধরো এই পার্টিকুলার জায়গাটা এটা একটা মুসলিম ডমিনেটেড এরিয়া, ধরো এই অঞ্চলে মুসলিম থাকে 90%, আর হিন্দু থাকে ধরো 10%। যেটা এই সেপারেট ইলেক্টোরেটের মেন কনসেপ্ট, সেটা হলো শুধুমাত্র এই যারা মুসলিমরা আছে তারাই ভোট দিতে পারবে, হিন্দুরা ভোট দিতে পারবে না। এটাকে কি বলতে পারি আমি, এটাকে আমি বলতে পারি ইলেক্টরেট মানে কি, ইলেক্টরেট মানে হলো ভোটার। ভোটারদের মধ্যে ভাগাভাগি হচ্ছে কিসের নিরিখে, ধর্মের নিরিখে। বর্তমানে আমাদের দেশে কিন্তু কোনো সেপারেট ইলেক্টরেট সিস্টেম নেই। যদি জিজ্ঞেস করে বর্তমানে আমাদের দেশে কি আছে, বর্তমানে আমাদের দেশে এটা আছে, সেটা হলো ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। তার মানেটা কি জানো, আমাদের একটা আর্টিকেল আছে, তোমাদেরকে পরে পড়াবো, আর্টিকেল 326। সেখানে বলা আছে যদি তোমার বয়স 18 বছরের বেশি হয় এবং যদি ভোটার লিস্টে তোমার নাম থাকে, তোমার ধর্ম যাই হোক না কেন, তোমার বর্ণ যাই হোক না কেন, তোমার জাত যাই হোক না কেন, তোমার লিঙ্গ যাই হোক না কেন, তুমি ভোট দিতে পারবে। এমন অনেক অঞ্চল আছে যেটা মুসলিম অধ্যুষিত অঞ্চল, যেখানে হিন্দুরা ভোট দেয়। এমন অনেক অঞ্চল আছে যেটা হিন্দু অধ্যুষিত অঞ্চল, যেখানে মুসলিমরা ভোট দেয়। এইখানে যেটা করা হয়েছিল যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে হিন্দুরা ভোট দেবে না, অর্থাৎ ধর্মের নিরিখে ভোটারদের মধ্যে একটা ভাগাভাগি, সেটা করা হয়েছিল 1909 সালের আইনে। তাই জন্য এটাকে সেপারেট ইলেক্টোরেট বলে, যেটা লর্ড মিন্টো করেছিল 1909 সালের আইনে। এটা একটা খুব খারাপ দিক মর্লে মিন্টো রিফর্মসের। আর এসপি সিনহাকে ঢোকানো হলো এক্সিকিউটিভ কাউন্সিলে, এটা একটা পজিটিভ অ্যাপ্রোচ আমরা বলতে পারি। এছাড়া আমরা দেখে নিই এই আইনে সেন্ট্রাল লেভেলে কি কি চেঞ্জেস হয়েছিল, কারণ দুটো লেভেল আমাকে এবার দেখতে হচ্ছে, একটা সেন্ট্রাল লেভেল, একটা প্রভিন্সিয়াল লেভেল। সেন্ট্রাল লেভেলে কি কি চেঞ্জেস হয়েছে দেখি। অ্যাডিশনাল মেম্বার ইনক্রিজ টু 60, পজিটিভ পয়েন্ট। কংগ্রেসের দাবি ছিল অ্যাডিশনাল মেম্বার বাড়াতে হবে, বাড়ানো হয়েছে। নেক্সট কি বলছে, অ্যাপার্ট ফ্রম ডিসকাশন ভোটিং ওয়াজ অ্যালাউড ইন ফিনান্সিয়াল বিল, ভেরি ভেরি পজিটিভ পয়েন্ট। আগেরটাতে বলা হয়েছিল ভারতীয় মেম্বাররা, প্রথমে দেখেছিল 1861 বলেছিল কোনো ভোট আলোচনা করতে পারবে না ফিনান্স নিয়ে, বাজেট নিয়ে। 1892 সালে কংগ্রেসের দাবি মেনে বলা হলো হ্যাঁ আলোচনা করতে পারবে, ভোট দিতে পারবে না। 1909 সালে কিন্তু বলা হচ্ছে আলোচনা তো করতে পারবেই, তার সাথে ভোট দিতে পারবে। পজিটিভ, এই পয়েন্টটা পজিটিভ। অ্যাডিশনাল মেম্বার অ্যালাউড টু আস্ক সাপ্লিমেন্টারি কোশ্চেন অ্যাজ ওয়েল, ভেরি পজিটিভ পয়েন্ট। আমরা জানি অ্যাডিশনাল মেম্বাররা, প্রথমে বলা হয়েছিল কোশ্চেনই করতে পারবে না 1861-তে, 1892-তে বলা হলো কোশ্চেন করতে পারবে, সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারবে না। 1909-তে বলা হলো সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারবে। তাহলে এই পয়েন্টস গুলো কিন্তু পজিটিভ, কারণ যেগুলো পজিটিভ সেগুলো আমাদেরকে বলতে হবে পজিটিভ, আর যেটা নেগেটিভ সেটা আমাদের নেগেটিভ বলতে হবে। সেন্ট্রাল লেভেল তো হলো, তাহলে আমাদের দেখে নিতে হবে রাজ্য স্তরে মানে প্রভিন্সিয়াল লেভেলে কি কি চেঞ্জেস হয়েছে। Provincial legislature are in now 7 places: Madras, Bombay, Bengal, United Province, পাঞ্জাব, বার্মা, আসাম। মানে আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ এক্সপ্যানশন বেশ বাড়ছে, তাই জন্য বিভিন্ন জায়গাতে কিন্তু ব্রিটিশ প্রভিন্স তৈরি হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি গভর্নর্স প্রভিন্স। এই জায়গাগুলোকে আমরা অ্যাকচুয়ালি যেটা বলতাম, এগুলোকে আমরা বলতাম গভর্নর্স প্রভিন্স। তো ন্যাচারালি তোমরা প্রশ্ন করতেই পারো যে এই গভর্নর্স প্রভিন্স কথাটার মানে কি। কিছুই নয়, গভর্নর্স প্রভিন্স মানে হলো সেখানে একজন গভর্নর থাকবে, যেমন আমাদের রাজ্যগুলো একজন করে গভর্নর থাকে না, তো এগুলোতে থাকবে গভর্নর্স প্রভিন্স। মেনলি যদি বলো 3টে এরিয়া ছিল, যদি আমি ব্রিটিশ ইন্ডিয়ার কথা বলি, মানে এটা আমি সেই সময়ের কথা বলছি যখন ব্রিটিশরা আমাদের দেশকে কন্ট্রোল করছে, অর্থাৎ ক্রাউন রুলের সময় মেনলি 3টে এরিয়া ছিল। একটা হলো গভর্নর্স প্রভিন্স,
গভর্নরস প্রভিন্স, এগুলোতে একজন করে গভর্নর থাকতেন। যে এরিয়াগুলোতে কোনো গভর্নর থাকতো না সেগুলো সরাসরি ভাইসরয় কন্ট্রোল করতো, এবং সেখানে একজন অফিসার হিসেবে চিফ কমিশনারকে বসিয়ে দেওয়া হতো, তাই এগুলোকে বলা হয় চিফ কমিশনার এরিয়াস। এগুলো ভাইসরয় কন্ট্রোল করতো একজন চিফ কমিশনার, একজন অফিসারের মাধ্যমে। আর তার সাথে ছিল কিছু প্রিন্সলি স্টেট। প্রিন্সলি স্টেট মানে হলো সেই জায়গাগুলোতে দেশীয় রাজারা শাসন করতো, পেছন থেকে ব্রিটিশরা কন্ট্রোল করতো। এটাকে কন্ট্রোল করতো কারা? না, রাজ প্রমুখ অর্থাৎ প্রিন্স, তারা এগুলোকে কন্ট্রোল করতো। হায়দ্রাবাদ, কাশ্মীর, ঠিক আছে, তারপর ধরো তোমাদের জয়পুর, বিকানির, কোচবিহার, এরকম প্রচুর প্রিন্সলি স্টেটস ছিল। তো যাই হোক, এই ছিল মোটামুটি ব্রিটিশ ইন্ডিয়া। তো এখানে যেটা হচ্ছে সেটা হলো এই এই সমস্ত জায়গা, মাদ্রাজ, বোম্বে, বেঙ্গল, ইউনাইটেড প্রভিন্স, পাঞ্জাব, বার্মা, আসাম, এই সমস্ত জায়গাতে কি হলো, গভর্নর্স প্রভিন্স হলো, যেখানে গভর্নর obviously ছিলেন। আর additional members of the provincial legislature used to elected from university, district board, municipality, jamindar, chamber of commerce, and apart from elected members, some of them are nominated too. মানে কিছু মেম্বার যে প্রভিন্স সেখানে নমিনেটেড মেম্বারও ছিল, কিছু মেম্বার ইলেক্টেডও ছিল। ঠিক আছে, এই পয়েন্টটা তো মোটামুটি আগেরটাতেও বলা ছিল, আমরা দেখেছিলাম 1909 আগের যে আইন মানে 1892 আইনেও ছিল, এখানে তেমন কোনো চেঞ্জেস হয়নি। এখানে কিছু এক্সট্রা প্রভিন্সিয়াল লেজিসলেচার অ্যাড হলো, কিছু নতুন নতুন প্রভিন্স অ্যাড হলো, গভর্নর্স প্রভিন্স, যেখানে একজন করে গভর্নর ছিলেন। তাহলে এই হলো মোটামুটি 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা আইন যেখান থেকে প্রশ্ন আসে সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, আমাদের পড়তে হবে। এরপরে মানে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট তিনটে আমরা কভার করে নিলাম, 1861, 1892, 1909। এরপরে যেটা আমরা পড়বো সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট মানে 1919 এবং 1935-এর দুটো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আমরা আলোচনা করব। দেখো, প্রথমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে বলা হচ্ছে সেন্ট্রাল লেভেল। সেন্ট্রাল লেভেল মানে হলো কেন্দ্রীয় স্তর, কেন্দ্রীয় স্তর প্রভিন্সিয়াল লেভেল। কেন্দ্রীয় স্তরে কি বলছে, সেন্ট্রাল লেজিসলেচার বিকেম বাইক্যামারাল, মানে দ্বিকক্ষ বিশিষ্ট। বর্তমানে আমাদের যে পার্লামেন্ট, পার্লামেন্টে কটা হাউস আছে তোমরা সবাই জানো। আমি যদি আমাদের দেশের পার্লামেন্টের কথা বলি, পার্লামেন্টে স্পেসিফিক্যালি দুটো হাউস আছে না, একটাকে আপার হাউস বলা হয় রাজ্যসভা, একটাকে লোয়ার হাউস বলা হয় লোকসভা। আমরা সবাই জানি রাজ্যসভার অরিজিনাল নাম কি, কাউন্সিল অফ স্টেটস। লোকসভা হলো হাউস অফ দ্য পিপল। তো এই যে দুটো হাউস, এই দুটো হাউসকে আমরা বলে থাকি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যার ইংরেজি হলো বাইক্যামারাল, বাইক্যামারাল লেজিসলেচার। আর যদি একটা হাউস থাকে সেটাকে আমরা বলি ইউনিক্যামারাল, তার মানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। যেমন পশ্চিমবঙ্গের যে আইনসভা, সেখানে কোনো বিধান পরিষদ আপার হাউস নেই, বিধানসভা শুধু লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, এটাই হলো ইউনিক্যামারাল স্টেট লেজিসলেচার। তো যাই হোক, তো পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হলো। আর পার্লামেন্ট যেমন দ্বিকক্ষ বিশিষ্ট, প্রথম আমরা সেন্ট্রাল লেভেলে দেখছি সেন্ট্রাল লেজিসলেচারকে কিন্তু দুটো এখানে দুটো হাউস আমরা দেখতে পাচ্ছি। একটা হলো লেজিসলেটিভ অ্যাসেম্বলি লোয়ার হাউস, 145টা সিট, 3 বছর টার্মস মেম্বারদের। আর কাউন্সিল অফ দ্য স্টেট 60টা সিট, 5 বছরের টার্ম আপার হাউস। অর্থাৎ তখন এখন আমরা লোয়ার হাউসকে কি বলি সেন্ট্রালের ক্ষেত্রে, হাউস অফ দ্য পিপল। তখন বলা হতো লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা আমরা রাজ্যের ক্ষেত্রে লোয়ার হাউসকে বলি। আর কাউন্সিল অফ দ্য স্টেট কিন্তু তখনও আপার হাউসের নাম ছিল। তো প্রথম আমরা দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা কোন আইনে দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। খুব ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আজকের আমরা দেখতে পাই ভারতবর্ষে, ভারতের পার্লামেন্টে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম ভারতবর্ষে শুরু হয় যে আইনের মাধ্যমে, সেটা হলো 1919 সালের ভারত শাসন আইন। বোঝা গেছে আশা করি। নেক্সট চলে যাও। নেক্সট যেটা বলছে প্রভিন্সিয়াল লেভেল, নতুন দুটো প্রভিন্সিয়াল লেজিসলেচার অ্যাড হলো। ওই পরপর পরপর প্রভিন্সিয়াল লেজিসলেচার অ্যাড হচ্ছে, আমরা একটা লিস্ট আগেরটাতেও দেখেছিলাম, এখানেও দুটো অ্যাড হলো। একটা হলো বিহার অ্যান্ড ওড়িশা এবং একটা সেন্ট্রাল প্রভিন্স। একসময় বিহার এবং ওড়িশা একসাথেই ছিল, পরে ভাষার ভিত্তিতে উড়িষ্যা প্রথম রাজ্য হিসেবে আসে।
মানে স্বাধীনতার আগে মধুসূদন দাসের নেতৃত্বে। স্বাধীনতার পরে তো তোমরা সবাই জানো 1953 সালে অন্ধ্র প্রথম রাজ্য ভাষার ভিত্তিতে তৈরি হয়। তো যাই হোক, তো দুটো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রভিন্সিয়াল লেভেল অ্যাড হচ্ছে, মানে প্রভিন্সিয়াল লিজিসলেচার, বিহার ওড়িশা একটা, এবং সেন্ট্রাল প্রভিন্সটা বর্তমানে যেটার নাম হলো মধ্যপ্রদেশ। যেমন ইউনাইটেড প্রভিন্সের বর্তমান নাম হলো উত্তরপ্রদেশ, তাই তো? তো এই দুটো অ্যাড হলো। তার সাথে কি বলছে, নাম্বার অফ অ্যাডিশনাল মেম্বার্স আর অলসো ইনক্রিজড ইন ইচ প্রভিন্স, প্রতিটা প্রভিন্সে অ্যাডিশনাল মেম্বারের সংখ্যাও বাড়লো। দোজ মেম্বার্স আর ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড, কিছু মেম্বার ইলেক্টেড ছিল, কিছু মেম্বার নমিনেটেড ছিল। অফ দিস ইলেক্টেড মেম্বার্স 3 to 4 মেম্বার্স উইল বি অ্যাপয়েন্টেড অ্যাজ মিনিস্টার। এবং আমরা রাজ্যেও কিন্তু কিছু মন্ত্রী দেখতে পেলাম, যারা নির্বাচিত সদস্য রাজ্যের আইনসভা, আমি এখানে প্রভিন্স বলছি, রাজ্যের আইনসভা যারা নির্বাচিত সদস্য, সেখান থেকে কিছু মেম্বারকে কিন্তু মন্ত্রী করা হলো, ঠিক আছে, মিনিস্টার করা হলো। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউস ডায়ারার্কি অ্যাট দ্য প্রভিন্সিয়াল লেভেল। ডায়ারার্কি কি সেটা আমরা আলাদা করে বুঝবো, কারণ ডায়ারার্কি থেকে প্রশ্ন আসে। শুধু এইটুকুনি আপাতত জেনে রাখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে প্রভিন্সিয়াল লেভেলে বা রাজ্য স্তরে ডায়ারার্কি তৈরি হচ্ছে। কিন্তু ডায়ারার্কি কি বা কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা এর পরের স্লাইডে পড়বো। হলো, নোট বলছে, ফর দ্য ফার্স্ট টাইম ডিরেক্ট ইলেকশন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন বোথ সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেচার, though everyone was not entitled to vote due to strict criteria of voters. প্রথমবার ডিরেক্ট ইলেকশন ভারতবর্ষে কিন্তু এই 1919 সালের আইনে তৈরি হলো। এবং তোমাদের মাথায় রাখতে হবে, প্রথম মেয়েরা ভারতবর্ষে ভোট দিয়েছিল কিন্তু এই 1919 সালের আইনে। 1919 সালের আইনে কিন্তু যথেষ্ট ভূমিকা আছে। ভারতবর্ষে যে পাবলিক সার্ভিস কমিশন, তোমরা আজকে ইউপিএসসি স্টেট পিএসসির পরীক্ষা দাও, এই পাবলিক সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন প্রথম 1919 আইনে বলা হয়েছিল। তো ভোটাভুটি হয়েছিল, কিন্তু তখন ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ছিল না। মানে এখন যেমন 18 বছরের বয়স যদি বেশি হয়ে যায় এবং ভোটার লিস্টে যদি তোমার নাম উঠে যায়, তুমি তাহলে কিন্তু কি করতে পারবে না, ভোট দিতে পারবে। কিন্তু তখন অনেক ক্রাইটেরিয়া ছিল, তোমাকে তোমার এডুকেশন লেভেল এই হতে হবে, তোমাকে এই ফ্যামিলি ক্লাস থেকে বিলং করতে হবে। সো লটস অফ ক্রাইটেরিয়াস ওয়ার দেয়ার ডিউরিং দ্যাট টাইম, বাট ভোট দেওয়াটা প্রথম শুরু হচ্ছে এই 1919 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। নেক্সট দেখো এখানে কি বলছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। প্রথমে আমরা লেজিসলেশন মানে আইন নিয়ে এখানে একটু আলোচনা করবো, কারণ ডায়ারার্কি পয়েন্টটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো লেজিসলেশনে যেটা বলা হয়েছে, অল সাবজেক্টস ওয়ার ডিভাইডেড ইনটু টু পার্ট। যত সাবজেক্ট আছে সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করলাম, সেন্ট্রাল সাবজেক্ট অ্যান্ড প্রভিন্সিয়াল সাবজেক্ট। তার মানে এখানে আমরা কি করলাম, যত সাবজেক্ট আছে যার উপরে আমরা আইন তৈরি করব, সেখানে আমরা দুটো ভাগ করলাম। কি করলাম, কি কি ভাগ করলাম না, কিছু সাবজেক্টকে আমরা ঢুকিয়ে দিলাম সেন্ট্রাল সাবজেক্টে। সেন্ট্রাল সাবজেক্টের উপর আইন কে বানাবে, ন্যাচারালি সেন্ট্রাল সাবজেক্টের উপর যার আইন বানানো সেই বানাবে, অর্থাৎ সেন্ট্রাল লেজিসলেচার বানাবে, তাই তো? তাহলে কিছু সাবজেক্টকে আমরা বললাম সেন্ট্রাল সাবজেক্ট, এটার উপর আইন কে বানাবে, সেন্ট্রাল লেজিসলেচার বানাবে। আর কিছু সাবজেক্টকে আমরা বললাম স্টেট সাবজেক্টস, বা এটাকে তোমরা প্রভিন্সিয়াল সাবজেক্টও বলতে পারো। এটার উপর আইন কে বানাবে, অবভিয়াসলি এটার উপর আইন বানাবে গভর্নর্স প্রভিন্সের যে প্রভিন্সিয়াল লেভেলের লেজিসলেচার, তারা। খুব স্বাভাবিক, তাই হওয়া উচিত। এবার দেখো, এই সিস্টেমটাও কিন্তু প্রথম 1919 সালের আইনে তৈরি হয়। এবং এটা কি আজকে ভারতবর্ষে নেই? অফকোর্স আছে। আমি যদি আজকের ভারতবর্ষের কথা বলি, তোমরা জানো আমাদের একটা শিডিউল আছে, আমাদের কনস্টিটিউশনের টোটাল তোমাদের 12টা শিডিউল, সেটা আমি বলবো। তো 7 শিডিউল আমাদের যেটা আছে, এই 7 শিডিউলে আমাদের কিছু লিস্ট করা আছে, ইউনিয়ন লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। এই যে লিস্ট গুলো, তার উপরে আইন কে বানায়? আজকের ভারতবর্ষে বলছি,
ধরো ইউনিয়ন লিস্টের ওপরে আইন বানায় নর্মাল সিচুয়েশনে, সবকিছু নর্মাল থাকলে পার্লামেন্ট। অ্যাবনর্মাল সিচুয়েশন নিয়ে আলোচনা পরে হবে। নর্মালি ইউনিয়ন লিস্টের ওপর আইন কে বানায়? পার্লামেন্ট বানায়। স্টেট লিস্টের ওপর আইন কে বানায়? রাজ্যের আইনসভা, স্টেট লেজিসলেচার, তারা স্টেট লিস্টের ওপর আইন বানায়। আর কনকারেন্ট লিস্টের ওপরে, যেমন ফর এক্সাম্পল কিছু বিষয় আছে, এডুকেশন, ফরেস্ট, ম্যারেজ অ্যান্ড ডিভোর্সেস, ইলেকট্রিসিটি, এই বিষয়গুলোর ওপর রাজ্য এবং কেন্দ্র দুজনেই আইন তৈরি করতে পারে। তার মানে আমি বলবো কনকারেন্ট লিস্টের ওপর আইন পার্লামেন্টও বানায়, আবার স্টেট লেজিসলেচারও কনকারেন্ট লিস্টের ওপরে আইন বানাতে পারে। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের বর্তমানে রয়েছে এই যে 7 শিডিউল, এই যে ভাগগুলো করা আছে, কার ওপর কে আইন বানাবে, ইউনিয়ন লিস্টের বিষয় যেগুলোর ওপর গোটা ভারতবর্ষে একটাই আইন থাকা উচিত। ফর এক্সাম্পল আমি তোমায় বলছি, অ্যাটমিক এনার্জি, হাইওয়েজ, রেলওয়েজ, ইন্ডিয়ান পোস্ট, নেভি, এয়ারফোর্স, এর ওপর তো এমন তো হয় না যে বিহারে একটা নেভির জন্য আইন, পশ্চিমবঙ্গে একটা নেভির জন্য আইন, বিহারে একটা অ্যাটমিক এনার্জির ওপর আইন, ইউপিতে একটা অ্যাটমিক এনার্জির ওপর আইন, এটা তো সম্ভব নয়। তো ব্যাংক ইন্স্যুরেন্স, এগুলো হলো এমন বিষয় যার উপর গোটা ভারতবর্ষে একটাই আইন থাকা উচিত। তো এগুলো সব ইউনিয়ন লিস্টের বিষয় যার উপর পার্লামেন্ট আইন বানায়। স্টেট লিস্ট হলো লোকাল, ল অ্যান্ড অর্ডার, পুলিশ, এগ্রিকালচার, পঞ্চায়েত, লোকাল ব্যাপার, এগুলোর উপর লোকাল স্টেট লেজিসলেশন আইন বানায়, রাজ্যের আইনসভা আইন বানায়, আমাদের বিধানসভা আইন বানায়। আর কনকারেন্ট লিস্ট যার উপর রাজ্য কিন্তু দুজনেই আইন তৈরি করতে পারে। তো এইটা বর্তমানে ভারতবর্ষে 7 শিডিউলে পুরো ভাগ করা আছে, কোন কোন বিষয়ের উপর কেন্দ্র পার্লামেন্ট আইন বানাবে, কেন্দ্রের আইনসভা, কোন কোন বিষয়ের উপর রাজ্যের আইনসভা আইন বানাবে, কোন কোন বিষয়ের উপর রাজ্য কিন্তু দুজনেই আইন বানাবে। এই লিস্টিংটা, এটা আমাদের বর্তমানে 7 শিডিউলে বলা আছে। তাই 7 শিডিউলকে আমরা বলি, এটা হলো ডিভিশন অফ পাওয়ার। এখানে কি হচ্ছে, এই যে ক্ষমতা ভাগ করে দেওয়া হচ্ছে, ডিভিশন অফ পাওয়ার, এটা আমরা 7 শিডিউলে দেখতে পাচ্ছি। তো এটা কেন করা উচিত? এটা এই কারণে করা উচিত যাতে কোনো ডিসক্রিপেন্সি না হয়। ধরো ল অ্যান্ড অর্ডারের উপর একটা আইন বানাতে হবে, আজকে যদি এই ভাগটা না করা থাকতো, রাজ্যের আইনসভা বলতো আমরা আইন বানাবো, কেন্দ্রের আইনসভা বলতো ল অ্যান্ড অর্ডারের উপর আমরা আইন বানাবো। যদি আজকে এই ভাগটা না করা থাকতো, তাহলে ধরো এগ্রিকালচারের ওপর আইন রাজ্য বলছে আমি বানাবো, কেন্দ্র বলছে আমি বানাবো, এই সমস্যাটা থাকতো। অর্থাৎ কে কোন বিষয়ের ওপর আইন বানাবে সেখানে যদি একটা প্রপার ডিভিশন না থাকে, তাহলে কিন্তু রাজ্য কেন্দ্র ঝামেলা হবে সেটা নিয়ে। রাজ্য বলবে এই বিষয়, এটা তো আমার বিষয়, এখানে আমার আইন বানানো উচিত, কেন্দ্র বলবে এটা আমার বিষয়, আমার আইন বানানো উচিত। তাই এখানে প্রপার একটা ডিভিশন করে দেওয়া রয়েছে, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার প্রপার বলা আছে যে ভাই এই বিষয়ের উপর তুমি আইন বানাবে, এই বিষয়ের উপর তুমি আইন বানাবে, যাতে কোনো রকম ওভারল্যাপিং না হয়, ঝামেলা না হয়, এবং রাজ্য কেন্দ্র রিলেশনটা যাতে ঠিকঠাক থাকে। যদিও সেটা নিয়েও অনেক সমস্যা আমাদের দেশে আছে, তার জন্য সেন্টার স্টেট রিলেশনশিপ আমাদের পড়তে হবে, কিন্তু এটা ছিল বেসিক কারণ, যাতে এর এই বিষয়টাকে ডিভাইড করে দেওয়া হয়, যাতে এই ডিসক্রিপেন্সিটা না হয়, এই প্রবলেমটা না হয় যে কেন্দ্র টানাটানি করছে রাজ্যের বিষয়ে, রাজ্য টানাটানি করছে কেন্দ্রের বিষয়ে, এই ব্যাপারটা না হয়। তো এখানেও দেখো, প্রথম এই যে ডিভিশন অফ পাওয়ার, এর যে কনসেপ্ট যদি তুমি বলো, প্রথম বাইক্যামেরাল লেজিসলেচারের যদি বলো কনসেপ্ট কোন আইনে এসেছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, তেমন প্রথম ডিভিশন অফ পাওয়ার, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এটাকে আমরা ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বলে থাকি। প্রথম এই ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বা ডিভিশন অফ পাওয়ার দুটোই কিন্তু আমরা ভারত শাসন আইন 1919-এ দেখতে পাচ্ছি। প্রথম প্রথম এটা এই কনসেপ্টটা আসছে। আমরা মেন এতে চলে আসি। দেখো এরপরে এখানে কি বলেছে, সেটা হলো রিজন অফ ডিভিশন অফ পাওয়ার। কেন? টু অ্যাভয়েড কনফিউশন ওয়াইল মেকিং ল, যেটা আমি বলছিলাম আইন তৈরির সময় যাতে কোনো কনফিউশন না হয়, তাই জন্য এই ডিভিশনটা করা হয়েছে, যাতে আইন তৈরি করার সময় কনফিউশনটা না হয়, কারণ কনফিউশনটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, এটা একটা ব্যাপার। এবার সেন্ট্রাল সাবজেক্ট কটা হলো, 47টা সাবজেক্ট বলা হলো যার উপর কেন্দ্র আইন বানাবে, মানে সেন্ট্রাল লেজিসলেচার, যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সেন্ট্রাল লেজিসলেচার আমরা একটু আগেই পড়লাম,
প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট, সেটাও 1919-এর আইনে। আর এই দ্বিকক্ষ বিশিষ্ট সেন্ট্রাল লেজিসলেচার তারা কি করবে, তারা ওই 47টা বিষয় তার উপর আইন বানাবে। Subjects which were all India interest and in regard to which uniformity in legislature was necessary for whole of India were regarded as central subject। এমন কিছু বিষয় যার উপর গোটা ভারতবর্ষে ইউনিফর্মিটি প্রয়োজন। আমি যেটা বলছিলাম যে এই অ্যাটমিক তোমার এনার্জি, এটা একটা ইউনিফর্ম বিষয়। এখানে উত্তরপ্রদেশের একরকম আইন, হরিয়ানার একরকম আইন, তামিলনাড়ুর একরকম আইন হতে পারে না। ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স একটা ইউনিফর্ম বিষয় যার উপর গোটা ভারতবর্ষে একটাই আইন থাকা উচিত। অ্যাটমিক এনার্জি গোটা ভারতবর্ষে একটাই আইন থাকা উচিত। রেলওয়েজ গোটা ভারতবর্ষে একটাই আইন থাকা উচিত। তো এগুলোর ক্ষেত্রে ইউনিফর্মিটি দরকার বলে এগুলো সেন্ট্রাল সাবজেক্ট। তো তখনও সেন্ট্রাল সাবজেক্টে কিছু বিষয় রাখা হয়েছিল, এক্সাম্পল ডিফেন্স, ফরেন পলিসি, এগুলো গোটা ভারতবর্ষে একটাই আইন থাকা উচিত। এগুলো রাজ্যের কোনো ম্যাটারই নয়, এগুলো একটা বলতে পারো ন্যাশনাল ইস্যুস, ন্যাশনাল সাবজেক্টস। তো এগুলোর ওপর গোটা ভারতবর্ষে আইন তৈরি হবে, তার জন্য সেন্ট্রাল সাবজেক্টে রাখা হলো। আর তার সাথে প্রভিন্সিয়াল সাবজেক্টে 50টা সাবজেক্টকে রাখা হলো, যার উপর প্রভিন্সের যে লেজিসলেশন আইন বানাবে। এইখানে দেখো একটা গল্প, প্রভিন্সিয়াল সাবজেক্ট গুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, ট্রান্সফার সাবজেক্ট, রিজার্ভ সাবজেক্ট। মানে আমি যদি বলি এই যে প্রভিন্সিয়াল সাবজেক্ট, প্রভিন্সিয়াল সাবজেক্ট এবং সেন্ট্রাল সাবজেক্ট, এটা আমরা আগেই দেখেছিলাম। টোটাল সাবজেক্ট গুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, প্রভিন্সিয়াল সাবজেক্ট এবং সেন্ট্রাল সাবজেক্ট। এর উপরে আইন বানাবে কে, সেন্ট্রাল লেজিসলেচার। এর উপরে আইন বানাবে প্রভিন্সিয়াল লেজিসলেচার, এটাই আমরা ভেবেছিলাম। কিন্তু এখানে দেখলাম প্রভিন্সিয়াল সাবজেক্ট গুলোকে আবার দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, এর আবার দুটো বাকেট। এখানে যে টোটাল সাবজেক্ট আছে 50টা, আর এখানে আছে 47টা। এই 50টা সাবজেক্টকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ট্রান্সফার সাবজেক্ট, আর একটা হলো রিজার্ভ সাবজেক্ট। ঠিক আছে, ট্রান্সফার সাবজেক্ট আর রিজার্ভ সাবজেক্ট। এবার ট্রান্সফার সাবজেক্টের উপরে আইন বানাবে, ঠিক আছে, ট্রান্সফার সাবজেক্টের উপরে কে আইন বানাবে, গভর্নর অ্যান্ড ইন্ডিয়ান মিনিস্টার। এদের উপর আইন বানাবে গভর্নর এবং ইন্ডিয়ান মিনিস্টার। আর রিজার্ভ সাবজেক্টের উপর আইন বানাবে গভর্নর এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল। রিজার্ভ সাবজেক্টের উপর আইনকে বানাবে গভর্নর এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল। ঠিক আছে, অর্থাৎ কি করা হলো, প্রভিন্সিয়াল সাবজেক্ট গুলোকে দুটো ভাগে ভাগ করা হলো, ট্রান্সফার সাবজেক্ট, রিজার্ভ সাবজেক্ট। ট্রান্সফার সাবজেক্টের উপর আইন বানাচ্ছে গভর্নর। কেন গভর্নর, প্রভিন্সের ব্যাপার, তার প্রভিন্সে তো গভর্নর থাকবে, তাহলে গভর্নর এবং ইন্ডিয়ান মিনিস্টাররা ট্রান্সফার সাবজেক্টের উপর এই আইন বানাচ্ছে। আর গভর্নর এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল, মানে রাজ্যের যে গভর্নর তার এক্সিকিউটিভ কাউন্সিল, তারা রিজার্ভ সাবজেক্টের উপর আইন বানাচ্ছে। তাহলে দুটো ল মেকিং বডি তৈরি হলো রাজ্যে। রাজ্যের বিষয়গুলোকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, দুটো বাকেটে ভাগ করা হচ্ছে। ট্রান্সফার সাবজেক্টের ওপর আইন বানাচ্ছে গভর্নর এবং তার সাথে মিনিস্টাররা, যে মিনিস্টাররা নির্বাচিত হয়েছিল আমি বলেছিলাম। আর রিজার্ভ সাবজেক্টের উপর আইন বানাচ্ছে গভর্নর এবং এক্সিকিউটিভ কাউন্সিল। তাহলে দুটো ল মেকিং বডি, দুটো ভাগে ভাগ করা হয়েছে সাবজেক্টস গুলোকে, এবং দুটো ল মেকিং বডি। তাহলে দেখো কি বলা হচ্ছে, so two law-making body in provincial level, and that's why Government of India Act 1919 introduced hierarchy at the provincial level। যেহেতু দুটো ল মেকিং বডি তৈরি হচ্ছে রাজ্যের স্তরে, তাই জন্য আমরা বলছি ডায়ারার্কি হচ্ছে কোথায়, না প্রভিন্সিয়াল লেভেলে বা রাজ্য স্তরে। বোঝা গেছে ডায়ারার্কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা 1935 সালের ভারত শাসন আইনটা পড়বো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা কি স্টপ করবো নাকি চলতে থাকবে? একটা হয়ে গেছে, সেকেন্ডেরটা শেষের দিকে। হ্যাঁ হুম, হ্যাঁ আমি
ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, হুম হুম, ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ, ওটা একটু কেটে দেবেন পরে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, জাস্ট তোমরা 2 মিনিট ওয়েট করো, আমি তারপর থেকে এটা থেকে বলতে শুরু করছি। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, তো 1919 সালের আইন অবধি তো আমরা পড়লাম। এরপরে আমরা যে জায়গাটা পড়বো সেটা হলো 1935 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পড়ার আগে আমাকে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু পড়ে নিতে হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে দেখো প্রথম যেটা বলা হয়েছে, টু রিভিউ দ্য কনস্টিটিউশনাল ইমপ্লিমেন্টেশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, সাইমন কমিশন ওয়াজ সেট আপ ইন 1927। তাহলে প্রথমে 1927 সালে সাইমন কমিশন তৈরি করা হচ্ছে। কেন তৈরি করা হচ্ছে না, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 যখন তৈরি করা হয়েছিল তখন বলা হয়েছিল প্রতি, ভালো করে মাথায় রাখবে, প্রতি 10 বছর ছাড়া ছাড়া একটা কমিশনকে পাঠানো হবে। কি কাজ হবে এই কমিশনের? এই কমিশনের কাজ হবে যে এই কমিশন যখন যাবে, এই কমিশন গিয়ে দেখবে যে আইনটা তৈরি হয়েছে সেই আইনটা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে, এটাকে কতটা ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা দেখার জন্য কিন্তু 10 বছর ছাড়া ছাড়া একটা কমিশনকে পাঠানো হবে। তো ন্যাচারালি সাইমন কমিশনকে পাঠানোর কথা ছিল 1929 সালে, তারা 1927 সালে ফরমেশন করে 1928-এ পাঠিয়ে দেওয়া হয়, কারণ ওখানে ভোটের ছিল কিছু প্রবলেম ছিল, ভোট টোট ছিল বলে ওরা 1 বছর আগে পাঠিয়ে দিয়েছিল। সাইমন কমিশনে একটাই প্রবলেম, সাইমন কমিশন ছিল একটা অল হোয়াইট কমিশন, মানে এখানে যারা মেম্বার ছিল তারা সবাই ব্রিটিশ ছিল। তো ন্যাচারালি ভারতীয়রা এটার বিরুদ্ধে আন্দোলন করে যে ভারতের কনস্টিটিউশনাল পলিসি, ভারতের আইন নিয়ে আলোচনা হচ্ছে, এদিকে সেটা ঠিক করছে শুধু ব্রিটিশরা, সেখানে ভারতের কোনো ইনভলভমেন্ট নেই। যেখানে লেজিসলেটিভ লেজিসলেচারে অলরেডি ভারতীয়রা তোমরা জানো 1861 সাল থেকে রয়েছে, 1909 সালে এসপি সিনহা অলরেডি এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার হয়ে গেছেন, এরপরেও কি করে শুধুমাত্র ব্রিটিশদের দিয়ে এরকম একটা কাজ হতে পারে? তো ন্যাচারালি এটা অ্যাকসেপ্টেড, আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান ন্যাশনালিস্ট রিজেক্টেড অ্যাজ ইট ওয়াজ এ অল হোয়াইট কমিশন and they could not accept the fact that Britishers would participate in the constitutional development of India, এবং তারা এটা অ্যাকসেপ্ট করতেই পারেনি যে ব্রিটিশাররা আলটিমেট ভারতবর্ষের এই আইন তৈরির কাজ বা কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টে ইনভলভ হবে। তো তোমরা সবাই জানো, ইতিহাসে আমরা পড়েছি অ্যান্টি সাইমন কমিশন মুভমেন্ট, সাইমন গো ব্যাক, সেখান থেকে পাঞ্জাবে লালা লাজপত রায়ের মৃত্যু, সেখান থেকে সন্ডার্সকে হত্যা, এবং ভগৎ সিং যেটা করেছিল লাহোর ষড়যন্ত্র মামলা, সেসব আমি যাচ্ছি না। মোট কথা, আমরা কিন্তু এই সাইমন কমিশনের যে রিপোর্ট সেটাকে কিন্তু আমরা ভালো চোখে দেখিনি, বা সাইমন কমিশনটাকে ভালো চোখে দেখিনি। ব্রিটিশাররা বুঝতে পারলো যে ঠিক আছে, আপনারা যদি এটাকে না মানতে পারেন তাহলে আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ করছি, আপনারা একটা কমিটি বানান এবং আপনারা 1919 সালে ভারত শাসন আইন কতটা ইমপ্লিমেন্ট হয়েছে সেটা নিয়ে একটা রিপোর্ট আমাদেরকে জমা দিন। তো এটা তোমরা এখানে দেখতে পাবে
ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাকনলেজ দ্য ডিসকন্টেন্ট, এই যে ডিসকন্টেন্ট, এই যে আমরা ভারতীয়রা অ্যাকসেপ্ট করতে পারছিলাম না সাইমন কমিশনকে, এই ডিসকন্টেন্টটাকে ব্রিটিশরা অ্যাপ্রুভ করলো, করে বললো অ্যান্ড আস্কড ইন্ডিয়ান লিডার্স, এবং ইন্ডিয়ান লিডারদেরকে বলা হলো prove that they could draw up a constitution which is acceptable to all section of Indian society and communities, এবং বলা হলো ঠিক আছে তাহলে আপনারা এমন একটা কিছু কনস্টিটিউশনাল ডকুমেন্ট বানান 1919 সালের আইনের উপর বেস করে, বা সেটা কতটা ইমপ্লিমেন্টেড হয়েছে সেটা বেস করার উপর আপনারা বানান, আপনারা যদি পারেন আপনারা নিজেরা বানান। সাইমন কমিশনকে তো আপনারা বলছেন গো ব্যাক সাইমন, তাহলে আপনারা নিজেরা বানান, এবং এমন একটা রিপোর্ট আপনাকে বানাতে হবে যেটা সমস্ত সেকশনের মানুষরা অ্যাকসেপ্ট করবে, সমস্ত কমিউনিটির মানুষরা অ্যাকসেপ্ট করবে। যদি চ্যালেঞ্জ নিতে পারেন তাহলে বানান। তো অন দ্যাট কেস অ্যালং উইথ সাইমন কমিশন রিপোর্ট, দ্যাট রিপোর্ট ক্যান বি কনসিডার অলসো, এবং সেটা যদি আপনারা করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে সাইমন কমিশনের রিপোর্টের সাথে সেই রিপোর্টটাও আমরা কনসিডার করে দেখতে পারি। তো ভারতীয়রা কিন্তু সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছিল, নেহেরু কমিটি তৈরি হয়, এবং তোমরা জানো 1928 সালে নেহেরু রিপোর্ট কিন্তু হয়েছিল। মোহাম্মদ আলী জিন্নার কিছু বক্তব্য ছিল যে এই যে নেহেরু রিপোর্ট, সেখানে মুসলিমদের সেইভাবে প্রাধান্য দেওয়া হয়নি, বা মুসলিমদের দাবি দাওয়াগুলোকে সেইভাবে প্রাধান্য দেওয়া হয়নি। তো মোহাম্মদ আলী জিন্নাকে বলা হয় তাহলে আপনিও একটা রিপোর্ট বানান। তো মোহাম্মদ আলী জিন্নার 14 দফা দাবি, জিন্নাস 14 পয়েন্টস, সেটা বানাচ্ছেন, এবং তার সাথে আমাদের যে নেহেরু রিপোর্ট সেটাকেও কিন্তু কনসিডার করা হয়। The Indian accepted the fact Nehru report was submitted to the Britishers. Muhammad Ali Jinnah also submitted the demand of Muslim community by Jinnah's 14 point. জিন্নার যে 14 দফা দাবি সেটা জিন্নাহ তৈরি করলো, এবং নেহেরু রিপোর্টটা তৈরি হলো, এবং এই তিনটে রিপোর্ট মানে নেহেরু রিপোর্ট, জিন্নার 14 দফা দাবি এবং সাইমন কমিশন, এই তিনটে রিপোর্টকে নিয়ে একসাথে আলোচনা করার জন্য তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স বা গোল টেবিল বৈঠক 30, 31, 32-এ হয়েছিল। টু ডিসকাস দিস রিপোর্ট 3 রাউন্ড টেবিল কনফারেন্সেস ওয়াজ কন্ডাক্টেড ফ্রম 30 to 32, 30 থেকে 32-এ তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স কিন্তু হয়েছিল, এই রিপোর্টগুলোকে নিয়ে আলোচনা করা হয়। And based on the recommendation of their round table conference, Government of India Act 1935 was passed in British Parliament, এবং 1935 সালের যে ভারত শাসন আইন সেটা কিন্তু এই রাউন্ড টেবিল কনফারেন্সেরই জিস্ট, রাউন্ড টেবিল কনফারেন্স থেকে যে রিপোর্ট, যে জিস্ট বেরিয়ে আসছে সেটার উপর ভিত্তি করে ভারত শাসন আইন 1935 তৈরি করা হচ্ছে। তাহলে এই যে 1919 থেকে 1935-এর যে জার্নি, সেটা তোমাদেরকে কিন্তু একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, কি করে 1919-এর আইন থেকে 1935-এর আইনটার এই যে ট্রান্সফরমেশনটা সেটা একটু বুঝতে হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হলো রেকমেন্ডেশন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 কি কি রেকমেন্ডেশন দিচ্ছে? অ্যাজ ইউজুয়াল প্রথমে আমরা সেন্ট্রাল লেভেলটা পড়বো, এবং তারপর আমরা স্টেট লেভেলটাও পড়বো। সেন্ট্রাল লেভেলে কি বলছে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 had proposed to establish an all India federation, and this federation should consist of provinces and princely states. Princely states were free to join or not to join the federation. প্রথমে যেটা বলা হলো একটা অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করা হবে সবাইকে, একদম গভর্নর্স, প্রভিন্স, প্রিন্সলি স্টেটস, আমাদের যে চিফ কমিশন এরিয়া সবাইকে নিয়ে একটা অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করা হবে। প্রিন্সলি স্টেটরা যদি আসতে চায় তারা সেখানে জয়েন করতে পারে, না চাইলে নাও জয়েন করতে পারে। The members of Legislative Assembly increased from 145 to 375, Council of the States from 60 to 260 in the Central Legislature। অর্থাৎ তোমরা জানো আমরা প্রথমেই পড়েছিলাম 1919 সালের যে ভারত শাসন আইন সেখানে দুটো কক্ষ, তাই তো, বাই ক্যামেরাল লেজিসলেচার হয়েছিল। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 145 থেকে 375 লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে মেম্বারের সংখ্যা সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে, আর 60 থেকে 260টা হয়েছে সেন্ট্রাল লেজিসলেচার, অর্থাৎ আমাদের যে আপার হাউসে যে কাউন্সিল অফ দ্য স্টেট সেটা 60 থেকে 260টা মেম্বার কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা সেন্ট্রাল লেজিসলেচারে কিছু চেঞ্জেস দেখতে পেলাম, নাম্বার অফ মেম্বার্স এর তরফে কিছু চেঞ্জেস আমরা দেখতে পেলাম। 15-member Indian Council, which was established as per the Government of India Act 1858, reduced to 6 members. যে 15 জন মেম্বারকে আমরা 15 জন মেম্বার আমরা তৈরি করেছিলাম আমাদের ভারত শাসন আইনের 1858 সালের যে আইন সেখানে, সেটা কমিয়ে তোমাদের মনে আছে এই 15 মেম্বারকে আমরা তৈরি করেছিলাম কিসের জন্য? মেনলি ওই আমাদের যে ভারত সচিব অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট তাকে সাহায্য করার জন্য, সেটার মেম্বার কিছু কমানো হলো। নেক্সট যেটা এখানে বলা হচ্ছে
সেন্ট্রাল লেভেলে যেটা দেখা হচ্ছে, দেখো, নাও ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অল দ্য সাবজেক্টস আর ডিভাইডেড ইনটু 3 পার্ট। 1935 সালে ভারত শাসন আইন থেকে কি বলা হচ্ছে, সমস্ত সাবজেক্টকে 3টে পার্টে ভাগ করা হচ্ছে। কি কি না, সেন্ট্রাল সাবজেক্ট, প্রভিন্সিয়াল সাবজেক্ট অ্যান্ড কনকারেন্ট সাবজেক্ট। তার মানে সমস্ত সাবজেক্টকে 3টে ভাগে ভাগ করে দেওয়া হলো, সেন্ট্রাল সাবজেক্ট, প্রভিন্সিয়াল সাবজেক্ট, কনকারেন্ট সাবজেক্ট। দেখো এখানে কিন্তু সেন্ট্রাল সাবজেক্ট আগে থেকেই ছিল, প্রভিন্সিয়াল সাবজেক্ট তো আমরা 1919 সালে আইনে দেখেছি, এখানে নতুন অ্যাড হলো কনকারেন্ট সাবজেক্ট। সেন্ট্রাল সাবজেক্ট রিনেম অ্যাজ ফেডারেল সাবজেক্ট, এবং সেন্ট্রাল সাবজেক্ট গুলোর নাম চেঞ্জ করে ফেডারেল সাবজেক্ট করা হচ্ছে। ফেডারেল সাবজেক্টে 59টা সাবজেক্ট, কনকারেন্ট সাবজেক্টে 36টা, প্রভিন্সিয়াল সাবজেক্টে 54টা। এখানে মেনলি নতুন যেটা অ্যাড হলো সেটা কনকারেন্ট সাবজেক্ট। মানে যদি বলে এই যে কনকারেন্ট সাবজেক্টের কনসেপ্ট, এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে, কিন্তু ভারতবর্ষে প্রথম কোন আইনে এটা ইমপ্লিমেন্ট হয়েছে? নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্ট, নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে, কিন্তু ভারতবর্ষে প্রথম এটা ইমপ্লিমেন্ট হয়েছে যদি জিজ্ঞেস করে, তাহলে কিন্তু আমাদেরকে আনসার করতে হবে এটা ভারতবর্ষে প্রথম ইমপ্লিমেন্ট হয়েছে 1935 সালের ভারত শাসন আইনে। On federal subject central legislature, on provincial subject provincial legislature। ফেডারেল সাবজেক্টের উপর কি আইন বানাবে? সেন্ট্রাল লেজিসলেচার। প্রভিন্সিয়াল সাবজেক্টের উপর কি আইন বানাবে? প্রভিন্সিয়াল লেজিসলেচার। and concurrent subject both central legislature and provincial legislature would make the law। এবং concurrent সাবজেক্টের উপর আজও এটা হয়, রাজ্য এবং কেন্দ্র মানে প্রভিন্সিয়াল লেজিসলেচার এবং ফেডারেল লেজিসলেচার দুজনেই আইন বানাতে পারবে। Rest of the subject known as residual subject on which viceroy could make the law। এছাড়া যদি কিছু পড়ে থাকে সেটাকে আমরা কি বলি, মানে ধরো আজও আমাদের এই সিস্টেমটা রয়েছে, আর্টিকেল 248 আমাদের বর্তমানে যে সিস্টেম, সেখানে বলা আছে আর্টিকেল 248, ঠিক আছে, আর্টিকেল 248-এ বলা আছে রেসিডিউ, রেসিডুয়াল সাবজেক্ট। রেসিডিউ মানে হলো অবশিষ্ট, আর রেসিডুয়াল সাবজেক্ট মানে হলো অবশিষ্ট বিষয়। এই রেসিডুয়াল সাবজেক্টের উপর আইন বানাতে পারবে পার্লামেন্ট, ঠিক আছে। বর্তমানে ধরো এই সেন্ট্রাল লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্টের বাইরেও যদি কিছু বিষয় থাকে, সেগুলোকে আমরা বলি রেসিডুয়াল সাবজেক্ট, অবশিষ্ট বিষয়। রেসিডিউ মানে অবশিষ্ট, সেখান থেকে রেসিডুয়াল সাবজেক্ট, তার উপরে আইন বানাতে পারে পার্লামেন্ট, যেটা আর্টিকেল 248-এ বলা আছে। তো বলা হলো রেস্ট অফ দ্য সাবজেক্ট নোন অ্যাজ রেসিডুয়াল সাবজেক্ট অন হুইচ ভাইসরয় কুড মেক দ্য ল। বলা হলো এটার বাইরেও যদি কোনো সাবজেক্ট থাকে সেটাকে আমরা বলছি রেসিডুয়াল সাবজেক্ট, যার উপর ভাইসরয় আইন বানাতে পারবে। তার মানে এখানে কিন্তু একটা নতুন পয়েন্ট অ্যাড হলো, যে কনকারেন্টের যে কনসেপ্ট সেটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হতে পারে, বাট সেই যে পার্টিকুলার কনসেপ্ট সেটা আমরা প্রথম কোন আইনে দেখেছিলাম? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। রেসিডুয়াল সাবজেক্টের কনসেপ্ট আমরা কানাডা থেকে নিয়েছি, আমরা পরের ক্লাসে পড়বো। সেটার কনসেপ্ট আমরা প্রথম কোন আইনে বা প্রথম আমরা কোন আইনে ইমপ্লিমেন্টেশন দেখলাম? সেটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। বোঝা গেল? চলো নেক্সট এবার কি বলছে দেখো। নেক্সট বলছে ফেডারেল সাবজেক্ট মানে সেন্ট্রালের সাবজেক্ট গুলোকে দুটো ভাগে ভাগ করা হলো, ট্রান্সফার সাবজেক্ট, রিজার্ভ সাবজেক্ট। তোমরা এর আগে দেখেছিলে 1919 সালের আইনে প্রভিন্সিয়াল সাবজেক্ট, রাজ্যের সাবজেক্ট গুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। প্রভিন্সিয়াল সাবজেক্ট গুলোকে ট্রান্সফার সাবজেক্ট, রিজার্ভ সাবজেক্টে ভাগ করা হয়েছিল। এবার দেখলাম আমরা ফেডারেল সাবজেক্ট গুলোকে দুটো ভাগে ভাগ করেছে, তাই তো। ট্রান্সফার সাবজেক্ট, অন ট্রান্সফার সাবজেক্ট ভাইসরয় এন্ড মিনিস্টার উড মেক দ্য ল। ট্রান্সফার সাবজেক্টের উপর কি আইন বানাবে? এখানে ট্রান্সফার সেন্টারের, এখানে সেন্টারে, তাহলে ভাইসরয় এবং মিনিস্টার একই গল্প। ওখানে ছিল গভর্নর এবং মিনিস্টার, ট্রান্সফারের উপর আইন বানাবে, এখানে ট্রান্সফার সাবজেক্টের উপর আইন বানাচ্ছে ভাইসরয় এবং মিনিস্টার। রিজার্ভ সাবজেক্টের উপর আইন কে বানাচ্ছে? রিজার্ভ সাবজেক্টের উপর আইন বানাচ্ছে এইখানে ভাইসরয় এবং এক্সিকিউটিভ কাউন্সিল। ওখানে ছিল গভর্নর এবং এক্সিকিউটিভ কাউন্সিল, এখানে ভাইসরয় এবং এক্সিকিউটিভ কাউন্সিল। সো টু ল মেকিং বডি ইন সেন্ট্রাল লেভেল, দ্যাটস ওয়াই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ইন্ট্রোডিউসড ডায়ারার্কি or double government at the central level। তাহলে দুটো ল মেকিং বডি আমরা দেখছি তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে? না সেন্ট্রাল লেভেলে দুটো ল মেকিং বডি তৈরি হচ্ছে, এটাকে আমরা বলছি ডায়ারার্কি, তাই তো। ডায়ারার্কি কোথায়? না সেন্ট্রাল লেভেলে। তাহলে যদি এখানে বলে যে ডায়ারার্কি স্টেট লেভেলে কবে হচ্ছে, আমরা বলবো 1919 সালের আইন। যদি
ডায়ারার্কি নিয়ে প্রশ্ন করে, ডায়ারার্কি নিয়ে যদি প্রশ্ন করে, ডায়ারার্কি স্টেট বা প্রভিন্সে, বা যদি বলে ফার্স্ট টাইম আমাদের দেশে ইন্ট্রোডিউস হচ্ছে কত সালে, তাহলে আমি বলবো বা আমরা বলবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। আর যদি বলে যে সেন্ট্রাল লেভেলে, বা এটাকে ফেডারেল লেভেলও বলতে পারে, কারণ তখন তো ফেডারেল বলা হতো, ফেডারেল লেভেলে ডায়ারার্কি প্রথম হচ্ছে কোন আইনের মাধ্যমে, আমরা বলবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ঠিক আছে, তাহলে ডায়ারার্কি থেকে এই দুটো পয়েন্ট আমরা অবশ্যই মাথায় রাখবো, কোন ডায়ারার্কি কবে হচ্ছে সেটা যেন আমাদের মাথায় থাকে। এটা হলো, সো ইট ওয়াজ ডান অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য সাইমন কমিশন। যদি জিজ্ঞেস করা হয় এই সেন্ট্রাল লেভেলে ডায়ারার্কি প্রথম কোন কার রেকমেন্ডেশনে হয়েছিল, আমরা আনসার করব সাইমন কমিশনের রেকমেন্ডেশনে হয়েছিল। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই একটুখানি স্টেট লেভেলে কি হলো, বা প্রভিন্সিয়াল লেভেলে 1935 সালে ভারত শাসন আইনে কি হলো। দেখা যাক প্রথম কি বলছে। প্রথম যেটা বলছে, ইট in provincial legislature the division of subject as per Government of India Act 1919, transfer subject and reserve subject were removed and all subject known as provincial subject। তার মানে 1919 সালে রাজ্যের ক্ষেত্রে যে ট্রান্সফার সাবজেক্ট এবং রিজার্ভ সাবজেক্টের যে ডিভিশনটা হয়েছিল, বলছে সেটাকে রিমুভ করে দেওয়া হলো, এবং রিমুভ করে বলা হচ্ছে অল সাবজেক্ট নোন অ্যাজ প্রভিন্সিয়াল সাবজেক্ট। তার মানে এই যে সাবজেক্টস গুলোকে দুটো ভাগে ভাগ করে দুটো ল মেকিং বডি দুটো সাবজেক্টস এর উপর আইন বানাবে, মানে প্রভিন্সে যে ডায়ারার্কি হয়েছিল সেটা বেসিক্যালি তুলে নেওয়া হলো 1919 সালের যে ডায়ারার্কি হয়েছিল প্রভিন্সে, এটা 1935 সালে তুলে নেওয়া হলো। কি বলছে, দিস প্রভিন্সিয়াল সাবজেক্ট আর অ্যাডমিনিস্টার, প্রভিন্সিয়াল সাবজেক্ট গুলোর উপর আইন কে বানাবে, গভর্নর এবং ইন্ডিয়ান মিনিস্টার। সো দেয়ার ইজ এ সিঙ্গেল ল মেকিং বডি ইন প্রভিন্সিয়াল লেভেল। তার মানে প্রভিন্সিয়াল লেভেলে সিঙ্গেল ল মেকিং বডি, ডায়ারার্কির বদলে সিঙ্গেল ল মেকিং বডি হয়ে গেল। তাহলে এখানে আমরা এই আগের স্লাইডটা, সেখানে একটা পয়েন্ট অ্যাড করতে পারি যে 1935 সাল, 1935 সালে আমরা বলতে পারি ডায়ারার্কি ফেডারেল, ফেডারেল মানে সেন্টারে ডায়ারার্কি ইন্ট্রোডিউস হলো, আর স্টেটে কি হলো, ডায়ারার্কি তুলে নেওয়া হলো। 1935 সালে স্টেটে ডায়ারার্কিটা তুলে নেওয়া হলো। বুঝতে পারছো, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট আর কি বলছে, now center could interface in the laws, could not interfere in the laws made on the subject mentioned in the provincial list by the provinces. Government of India Act 1935 introduced a provincial autonomy into the provinces in place of diarchy। মানে বলা হলো সেন্টার যারা আছে তারা কিন্তু এবার রাজ্যের যে আইন তৈরির ব্যাপারে সেখানে কোনো ইনভলভ হতে পারবে না, তারা কিন্তু রাজ্যের আইন তৈরির ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং যদি আজকে রাজ্যগুলোর যে আইন তৈরির ব্যাপার সেখানে যদি সেন্টার ইনভলভ না হয়, ইন্টারফেয়ার করতে না পারে, তার মানেটা কি দাঁড়ায়, তার মানেটা এটাই দাঁড়ায় যে রাজ্যে একটা স্বায়ত্ত শাসনের কনসেপ্ট তৈরি হচ্ছে। আমাকে যদি কেউ বাইরে থেকে কন্ট্রোল না করে, আমি বলবো আমি সভারিন, আমি আমি স্বায়ত্ত শাসিত, আমি আমার কাছে একটা অটোনোমাস স্ট্যাটাস রয়েছে, তাই তো। অটোনমি মানে কি, যাকে বাইরে থেকে কন্ট্রোল করা যায় না সেটাকেই তো অটোনমি বলা হয়। তাহলে একটা প্রভিন্সিয়াল অটোনমি তৈরি হলো রাজ্যে, কারণ সেন্টার রাজ্যের বিষয়গুলোর ওপর কোন রকম হস্তক্ষেপ করতে পারছে না। এবং এটাকে কিন্তু একটা ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সেটাই এখানে প্রমাণ হচ্ছে। 6 provinces Bengal, Assam, Bihar, United Province, Bombay, Madras becomes bicameral by this act। 6টা প্রভিন্স বেঙ্গল, বিহার, আসাম, ইউনাইটেড প্রভিন্স, বোম্বে, ম্যাড্রাস বাইক্যামেরাল হলো। মানে এখান থেকে আরেকটা পয়েন্ট আমি বলতে পারি, কি পয়েন্ট না, যদি আমাকে জিজ্ঞেস করা হয়, যদি আমাকে জিজ্ঞেস করা হয় বাইক্যামেরাল নিয়ে যদি প্রশ্ন করা হয়,
বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি তাহলে বলতে পারি সেন্ট্রাল লেভেলে বাইক্যামেরাল হয়েছে কোন আইনে? তোমরা সবাই জানো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ সেন্ট্রাল লেভেলে বাইক্যামেরালিজম হয়েছে। যদি আমরা বলি স্টেট লেভেলে বা প্রভিন্সিয়াল লেভেলে প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমরা কোন আইনে দেখেছি, সেই ক্ষেত্রে আমরা আনসার করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ আমরা প্রথম স্টেট লেভেলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখতে পাচ্ছি। তো আশা করি এই যে কনসেপ্টটা এটাও তোমাদের ক্লিয়ার হলো। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম কোথায় দেখা যাচ্ছে। ঠিক আছে, এই হলো কনসেপ্ট, বোঝা গেল? হয়েছে? তাহলে এইটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে দেখো। এটা গেল, তার সাথে আরো দুটো পয়েন্ট এখানে অ্যাড করা হয়েছে। As per the recommendation of Simon Commission, Burma got separated from India by Government of India Act 1935. যদি বলে বার্মা, যেটাকে আজকে তোমরা মায়ানমার বলো, সেটা ভারতবর্ষ থেকে আলাদা হয়েছিল কোন আইনের রেকমেন্ডেশনে? আনসার হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এটা 1937 সালে হয়েছিল। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকমেন্ডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ ফেডারেল কোর্ট হুইচ ওয়াজ এস্টাবলিশড ইন 1937। ফেডারেল কোর্ট যেটা তৈরি হচ্ছে সেটা 1937 সাল। অ্যাকচুয়ালি এই যে পার্টিকুলার আইন, এর মাধ্যমে ভারতবর্ষে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি তৈরি হচ্ছে। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারির যে কনসেপ্ট, সেটাও কিন্তু এই ফেডারেল কোর্টের মাধ্যমে ভারতবর্ষে তৈরি হচ্ছে। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারির মানেটা কি? একদম নিচে আমরা জানি সাবঅর্ডিনেট কোর্ট থাকে, যেগুলোকে তোমরা লোয়ার কোর্টস বলে থাকো। ডিস্ট্রিক্ট কোর্ট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোর্ট, সাব ডিস্ট্রিক্ট কোর্ট, মুন্সিফ কোর্ট, ফ্যাক্টরি কোর্ট, ফ্যামিলি কোর্ট। এই সাবঅর্ডিনেট কোর্টের উপরে থাকে হাইকোর্ট। হাইকোর্টের ওপরে তখন থাকতো ফেডারেল কোর্ট। এবং ফেডারেল কোর্টের ওপরে থাকতো ব্রিটিশ প্রিভি কাউন্সিল। ইন্টিগ্রেটেড সিস্টেম মানে হলো তুমি লোয়ার কোর্ট থেকে আপার কোর্টে অ্যাপ্রোচ করতে পারবে। সাবঅর্ডিনেট কোর্ট থেকে যেতে পারবে হাইকোর্ট, যদি সাবঅর্ডিনেট কোর্টের বিচার তোমার সন্তুষ্ট না হও, হাইকোর্ট থেকে তুমি যেতে পারবে ফেডারেল কোর্ট, ফেডারেল কোর্ট থেকে তুমি যেতে পারবে প্রাইভি কাউন্সিল। এই যে সিস্টেমটা, এটা 1935 সালের ভারত শাসন আইনে হয়েছিল। এটাকে পরে চেঞ্জ করা হলো যখন 1950 সালে সুপ্রিম কোর্ট তৈরি হলো। নিচে চলে এলো সাবঅর্ডিনেট কোর্ট যেমন ছিল, কোনো পার্থক্য নেই। তারপরে সেখান থেকে তুমি হাইকোর্টে অ্যাপ্রোচ করতে পারবে। হাইকোর্ট থেকে চলে এলো সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট ভারতবর্ষে তৈরি হয় ফেডারেল কোর্টকে রিপ্লেস করে 28 জানুয়ারি 1950। ইন্টিগ্রেটেড সিস্টেম মানে হলো লোয়ার কোর্ট থেকে আপার কোর্টে আমরা যেতে পারি। যে কোনো বিচার আমাদের শুরু হয় লোয়ার কোর্টে, তারপর সেখান থেকে আমরা থ্রু অ্যাপিল সেই লোয়ার কোর্টের জাজমেন্ট যদি আমাদের পছন্দ না হয়, আমরা আপার কোর্টে, তার আপার কোর্টে আপ টু সুপ্রিম কোর্ট অব্দি যেতে পারি। সুপ্রিম কোর্ট হলো ফাইনাল কোর্ট অফ অ্যাপিল। এই যে কনসেপ্ট, সেই কনসেপ্টও ভারত শাসন আইনের মাধ্যমে 1935 সালে যখন ফেডারেল কোর্টের কথা বলা হচ্ছে, যে ফেডারেল কোর্ট 37 সালে তৈরি হয়, তার মাধ্যমে প্রথম শুরু হয়েছিল। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি আজকের ক্লাস। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমাদের কমপ্লিট। নেক্সট যে ক্লাস, সেখানে আমরা মেকিং অফ দ্য কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।